ওকে, আসসালামু আলাইকুম। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ম্যারাথন ক্লাস পার্ট নাম্বার 2 হবে। হচ্ছে পার্ট নাম্বার 2। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো তোমাদের ম্যারাথন ক্লাস পার্ট 2 সার্ভিং 1 এর এটা নিয়ে হাজির হলাম আজকে। তো তোমাদের আজকের যে টপিকস গুলো থাকবে সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 7, অধ্যায় নাম্বার 8, অধ্যায় নাম্বার 9 এবং অধ্যায় নাম্বার 10। তো এখান থেকে আলোচনার বিষয়বস্তু থাকবে খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে তুলে ধরবো ইনশাআল্লাহ তোমাদের মাঝে। আহ, অধ্যায় নাম্বার 7 যেটা হচ্ছে শিকল জরিপের নকশা এবং ক্ষেত্রফল নিরূপণের বিভিন্ন পদ্ধতি। এখান থেকে কিন্তু ম্যাথ আসেই। এখান থেকে আমরা হচ্ছে দুইটা টাইপের ম্যাথ দেখবো। কয়টা টাইপের? দুইটা টাইপের ম্যাথ দেখবো। তো দুইটা টাইপের ম্যাথ থেকে যে কোনো একটা টাইপের ম্যাথ কিন্তু তোমাদের চলে আসবে। তো তোমরা ইজিলি যাতে অ্যানসার করতে পারো সেইভাবেই আমি তোমাদের করিয়ে দিব। দেন হচ্ছে তোমরা একটু দেখো মনোযোগ সহকারে। তোমরা যদি দেখো দেখবা যে এখান থেকে তোমরা হচ্ছে 6 মার্কের একটা ম্যাথ কিন্তু কমন পেয়ে যাবে রচনামূলকে। তো তোমাদের প্রথমে আমি একটা প্রবলেম লিখে রাখছি যেটা হচ্ছে টাইপ নাম্বার 1 এ, যেটা প্রবলেম নাম্বার 1। কোন জরিপ রেখা 10 মিটার পর পর। আমাদের মূলত এই চ্যাপ্টারে আমাদের কিছু সূত্র দরকার হবে, যেটা হচ্ছে এই ক্ষেত্রফল নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি। মানে আমাদের ধরো হচ্ছে ভূমি যে আছে, আমাদের যে জমি জায়গাগুলো আছে সেই জমি জায়গার ক্ষেত্রফল, মানে জমি জায়গা কতটুকু আছে, কত শতাংশ আছে, এই জিনিসগুলা পরিমাপ করার জন্য আমাদের কিন্তু এই অধ্যায় নাম্বার 7টা বেছে দিয়েছে। তো অধ্যায় নাম্বার 7-এ আমরা হচ্ছে যেটা করব, ভূমির ক্ষেত্রফল নির্ণয় এই জিনিসটা আমরা করে থাকি। তো অধ্যায় নম্বর 7-এ প্রবলেম নাম্বার 1-এ যদি আমরা একটু দেখি, কোন জরিপ রেখা 10 মিটার পর পর, মানে কোন একটা জরিপ রেখা সেটা হচ্ছে 10 মিটার পর পর সীমান্ত রেখার অফসেট গুলো আমাদের মিটারের নিচে দেওয়া হলো। জরিপ রেখা ও সীমান্ত রেখার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল, মানে জরিপ রেখা ও সীমান্ত রেখার এর মধ্যবর্তী যে অংশগুলো আছে সেই অংশের ক্ষেত্রফলগুলো আমাকে বের করতে বলছে। সেটা হচ্ছে গড়কটি নিয়মে একটা, তারপর হচ্ছে ট্রাপিজয়েডাল নিয়মে, তার পরবর্তীতে আমাদের বলছে হচ্ছে সিম্পসনের নিয়মে বের করো। তো আমাদের এখানে কিন্তু অফসেট গুলা দিয়ে দিছে, যেগুলো হচ্ছে মিটারে দেওয়া আছে। তো এগুলো যদি আমরা একটু আলোচনা করি তাহলে দেখো অফসেট গুলা কি কি আছে। অফসেট গুলো যদি আমরা একটু লিখি যে অফসেট সমান, অফসেট গুলা দেওয়া আছে আমাদের বইয়ে যদি একটু তাকাই, যেটা হচ্ছে প্রথমেই দেওয়া আছে হচ্ছে 3.25, 3.25 একটা, তারপর পরবর্তীতে আমাদের বলে দিয়েছে হচ্ছে 5.60 একটা, তার পরবর্তীতে আরো আছে হচ্ছে 4.20, 4.20, তার পরবর্তীতে আর কি আছে 6.65, 6.65, এগেইন আমার হচ্ছে 8.75, 6.20, 3.25, 3.25, 4.20 এবং আমাদের বলে দিছে 5.65, 5.65 মিটার। এই মানগুলো কিসে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে। এই যে মিটারের নিচে দেওয়া হলো জরিপ রেখা ও সীমান্ত রেখার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল, গড়কটি নিয়ম, ট্রাপিজয়েডাল নিয়ম এবং সিম্পসনের নিয়মে বের করো। আমাদের কিন্তু এখানে সূত্র আছে, তো আমি সিম্পসনের সূত্রটা এখন লিখি নেই, লিখে দিতে হবে আর কি তোমাদের। তো এখন মধ্যকটি নিয়মেও যদি বলে দিত আমরা এটাও বের করতে পারতাম, গড়কটি নিয়ম এটা বলে দিতেও পারতাম, তারপর হচ্ছে ট্রাপিজয়েডাল, সিম্পসনের নিয়ম, এই জিনিসগুলো যদি বলে দেয় তো আমরা ইজিলি কিন্তু অ্যানসার করতে পারবো। তো এখন তোমাদের এইখানে তিনটা নিয়মই যদি বলে তিনটা নিয়মই করতে হবে, একটা নিয়ম বললে একটা নিয়মই করতে হবে। যদি কোনো নিয়ম না বলে দেয় তাহলে তোমরা সিম্পসনের নিয়ম অনুসরণ করে বের করবা, কারণ এটা একটা অ্যাকুরেট হয়, এই মানটা কি হয়, অ্যাকুরেট হয়। তো এখন আমরা এটা সলিউশনের ক্ষেত্রে আমরা যদি একটু বুঝে করি, আমরা চিত্র দরকার হয় না, বাট হচ্ছে আমরা যদি একটু চিত্র এঁকে করি দেখো কেমন হয়। আমাদের হচ্ছে এইটা হচ্ছে জরিপ রেখা, এটা কি রেখা, জরিপ রেখা। এই যে জরিপ রেখা 10 মিটার পর পর, ধরো এখান থেকে শূন্য থেকে শুরু হয়েছে, এটা 10, এটা 20, এটা 30, এটা 40, 50, 60, 70, দেন আমাদের কত পর্যন্ত যেতে হবে, 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা হচ্ছে 9 পর্যন্ত যাব, তার মানে 80, 80 পর্যন্ত গেলাম। তো এখন আসো এখানে 0 থেকে আমাদের হচ্ছে ধরো প্রথম যে মানটা আছে সেটা হচ্ছে 3.25,
3.25 আমাদের ধরলাম আরেকটু ছোট, তো এখানে হচ্ছে 3.25। তো আবার 3.25 থেকে আমাদের 5.60 একটু বড় হবে, তো এটা হচ্ছে 5.60। তার পরবর্তীতে 4.20 সেটা কি আরেকটু ছোট হবে, তো এখানে হচ্ছে 4.20 আমরা দিলাম। তার পরবর্তীতে 30-এ সেটা হচ্ছে 6.65, তার মানে এখানে 6.65। দেন হচ্ছে তার পরবর্তীতে আরেকটা আছে সেটা হচ্ছে 8.75। এখন আসো আমাদের হচ্ছে আর কি আছে 6.20 কি আরেকটু ছোট হবে এইটার থেকে 6.20। দেন হচ্ছে তার পরবর্তীতে 3.25 এটা ছোট হবে 3.25। দেন তার পরবর্তীতে 4.20 দেন লাস্ট ওয়ান সেটা হচ্ছে 5.65 এই মানগুলা। এখন আমাদের কি করতে হবে, এই যে সীমান্ত রেখা এগুলা কিন্তু সীমান্ত রেখা। আমরা জরিপ রেখা কোনটা বলছিলাম, এই যে মেইন যে রেখাটা 80 পর্যন্ত টানছি সেটা হচ্ছে জরিপ রেখা, এবং সীমান্ত রেখা হচ্ছে এই যে যে অফসেট গুলো সেটা। তো এখন আসো এই সীমান্ত রেখার আমাদের হচ্ছে যদি এইগুলাকে অফসেট বলা হচ্ছে, সরি এইগুলাকে অফসেট বলা হচ্ছে। সীমান্ত রেখা হচ্ছে এই যে এটা এটা এইটা এইটা, মানে আমরা এইগুলো যোগ করে দেব, যোগ করে দিলে যে রেখাটা পাবো সেটাই হচ্ছে সীমান্ত রেখা। তো এখন আমাদের এই যে যে রেখাগুলো টানছি দেন হচ্ছে এই মাঝখানের যে জিনিসগুলো আছে, মাঝখানের যে ভূমিগুলো আছে সেই ভূমির হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। তো এটাই ছিল আমাদের হচ্ছে অঙ্ক। তো এখন মধ্যকোটি আমাদের গড়কোটি নিয়মে বলছে, তাই না? গড়কোটি নিয়মে হচ্ছে এটা বের করতে বলছে। তো গড়কোটি নিয়মে যদি আমরা বের করতে চাই, প্রথমে 1 নাম্বার গড়কোটি নিয়মে, গড়কোটি নিয়মে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ডেল ইকুয়াল টু ক্ষেত্রফলকে আমরা ডেল দ্বারা প্রকাশ করলাম, বা এ দ্বারা তোমরা প্রকাশ করতে পারো, যেটাই প্রকাশ করো, আমি ডেল দ্বারাই প্রকাশ করলাম। তো এখন এল নিতে হবে। এলটা আমরা কিভাবে নিব, এলটা এখানে আমরা যদি দেখি টোটাল যে দৈর্ঘ্যটা, টোটাল যে আমাদের জরিপ রেখার যে দৈর্ঘ্যটা সেটা আমাদের নিতে হবে এল। দেখো এখানে এল বলে দিছে, তার মানে 80 ইনটু, আমরা যদি এখানে ইনটু দেন হচ্ছে সামেশন অফসেট, মানে প্রতিটা অফসেটের যোগফল, প্রতিটা কি অফসেটের সমষ্টি মানে যোগফল। তো এখন আসো নিচে আমাদের কি আছে n+1। তো n+1 কি, n হচ্ছে অফসেট সংখ্যা, n কি অফসেট সংখ্যা। সেই অফসেট সংখ্যাটা কত আছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9, তাহলে অফসেট সংখ্যা কত আছে 9টা। দেন হচ্ছে আমাদের 9 প্লাস হচ্ছে 1, এটা আমাদের বলে দিছে n+1 আমরা নিয়ে নিলাম। তার পরবর্তীতে ইনটু আমাদের হচ্ছে কি বলছে সামেশন অফসেট, মানে অফসেটের যতগুলো অফসেট আছে তারগুলো সবগুলোর সমষ্টি। তো 3.25 প্লাস 5.60 প্লাস 4.20 প্লাস 6.65 প্লাস 8.75 প্লাস 6.20, তারপর হচ্ছে প্লাস 3.25 প্লাস 4.20 প্লাস 5.65, এই হচ্ছে আমাদের কি টোটাল হচ্ছে অফসেট গুলো আমরা নিয়ে নিলাম। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কিন্তু একটা মান চলে আসবে। আচ্ছা অফসেট আমাদের কয়টা ছিল, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ছিল অফসেট। আচ্ছা এখানে আমাদের n+1 হবে না, এখানে টোটাল nই হবে। তো এখানে আমাদের হচ্ছে n দিয়ে দিব, যেটা হচ্ছে অফসেট যে কতগুলো আছে সেই কতগুলো আমরা বসাবো। হ্যাঁ ঠিক আছে, এখানে যে অফসেট গুলো আছে সবগুলো আমরা বসিয়ে দিব। তো এই হচ্ছে অফসেট। তো অফসেট আমাদের টোটাল 1 2 3 4 5 6 7 8 9টা আছে, তো 9টা আমরা বসাই দিলাম।
9টা বসানোর পরে আমাদের যেটা হবে এটা যদি আমরা অ্যানসার ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনে আসবে হচ্ছে 424 তোমরা একটু বের করে দেন হচ্ছে মিলাবা, দেন হচ্ছে যেটা আসে সেটাই হচ্ছে অ্যানসার হবে বর্গ মিটার। এখন এখানে যদি আমরা যদি তোমাদের প্রশ্নে বলে দিত যে একরে বের করো বা এওরে বের করো তখন তোমাদের কাজ করতে হতো। এটা যদি একরে বের করতে বলতো তাহলে 10,000 বর্গ মিটার দ্বারা ভাগ করতাম, 10,000 দ্বারা ভাগ করলে একরে চলে যাবে, একর একর। এখন যদি এওর বলতো, এওর বললে আমাদের কিন্তু ভাগ করতে হবে 100 বর্গ মিটার দ্বারা এওর। আবার একর বললে আমাদের কিন্তু 10,000 বর্গ মিটার দ্বারা ভাগ করতে হতো। তো তোমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখন আমরা যদি এওরে নেই তাহলে আমাদের আসবে হচ্ছে 4.244 এওর। এই একটা আসলো। তো এখন আসো তার পরবর্তীতে ট্রাপিজয়েডাল নিয়ম। আমাদের খ নাম্বার বলছে কি ট্রাপিজয়েডাল নিয়ম, এটা কাছাকাছি কিন্তু অ্যানসার চলে আসবে, ঠিক আছে। তো আমরা যদি এখন দেখি যে ট্রাপিজয়েডাল নিয়মে আমাদের কিভাবে বের করতে হয়, সেই ট্রাপিজয়েডাল নিয়মটাও আমরা একটু দেখি। তো খ নাম্বারে আসো ট্রাপিজয়েডাল নিয়ম। তো ট্রাপিজয়েডাল নিয়মে আমাদের সূত্র কি আছে, সূত্র হচ্ছে এখানে কিন্তু 2 ডিভাইডেড ভাগ হচ্ছে 2। তাহলে আমাদের এখানে সূত্র ডেল ইকুয়াল টু আমাদের হচ্ছে কি অফসেট 1, অফসেট 1 কত আছে আমাদের 3.25 প্লাস আমাদের হচ্ছে অফসেট লাস্টের অফসেট অফসেট n মানে লাস্টের যে অফসেট সেটা, তাহলে আমাদের কত আসে 5.65 আছে ডিভাইডেড ভাগ হচ্ছে 2। তারপর আমাদের হচ্ছে এখানে কি আসবে প্লাস আসবে, প্লাস হচ্ছে এখন অফসেট নাম্বার এই যে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার আমরা সবগুলার যোগফল করব। তো এখন হচ্ছে 5.60 তার পরবর্তীতে প্লাস 4.20 প্লাস 6.65 প্লাস 8.75 প্লাস 6.20 প্লাস 3.25 প্লাস 4.20, এই হচ্ছে আমাদের টোটাল যা রেজাল্ট আসবে। এখন এখানে আমাদের আরেকটা কথা, এখানে আমাদের কিন্তু একটু সূত্র মিস্টেক, সেটা হচ্ছে ডি হবে, সেটা কি হবে ইনটু হচ্ছে ডি হবে। তো ইনটু ডি যদি আমরা করি ডি এর মান কত হবে, এই যে ডি এর মান হচ্ছে কত মিটার পর পর আমাদের অফসেট নেওয়া হয়েছে সেটা হচ্ছে 10 মিটার, এটাই হচ্ছে আমাদের ডি। ডি ইকুয়াল টু তাহলে কত 10 মিটার, এই যে হচ্ছে 10। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু একটা মান চলে আসবে, সেই মানটা যদি আমরা বের করি তাহলে আসবে হচ্ছে 433 বর্গ মিটার, এইটা হচ্ছে বর্গ মিটার। এখন যদি আমরা এওরে নিতে চাই তাহলে আমাদের কিন্তু এটা 100 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 4.33 এওর। আমাদের কি আগেরটার কাছাকাছি আসছে না, তো আগেরটা ছিল হচ্ছে 4.24, তো এটা হচ্ছে আমাদের কিন্তু আগেরটার কাছাকাছি আসছে। তো এটা একটা অ্যানসার, আগেরটাও কিন্তু একটা অ্যানসার ছিল। তো এখন আসো সিমসনের নিয়ম। তো সিমসনের নিয়মের ক্ষেত্রে আমরা যদি একটু সূত্রগুলা দেখে নেই আগে, আমাদের প্রবলেম নাম্বার 1 এ সিমসনের নিয়মেও কিন্তু আমাদের সমাধান করতে বলছিল, তাই না। তো আমরা 3 নাম্বার মানে গ তে বলছিল সিমসনের নিয়মে, সিমসনের নিয়মে। তো এখানে আমি সূত্র কিন্তু সিমসনেরটা লিখে নেই, সিমসনেরটা আমি এখানে দেখাই দিই। তো সিমসনের সূত্র হচ্ছে ধরো আমরা ডেল বাই এ দ্বারা যদি ক্ষেত্রফল প্রকাশ করি আমরা হচ্ছে ডি ডিভাইডেড বাই 3 নিব। ডি হচ্ছে কোনটুকু, এই যে 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 কত মিটার পর পর আমরা বাহু মানে অফসেট নিয়েছি সেটা, ইনটু আমাদের হচ্ছে অফসেট 1 প্লাস হচ্ছে অফসেট এন বা অফসেট লাস্টেরটা মানে শেষেরটা, তারপর প্লাস 4 ইনটু জোর যে অফসেট গুলো আছে যেমন হচ্ছে অফসেট নাম্বার 2, অফসেট নাম্বার 4, অফসেট নাম্বার 6, অফসেট নাম্বার 8, এই পর্যন্ত এখানে আছে, আর যদি আরো থাকে আরো থাকবে। দেন হচ্ছে তারপর 2 ইনটু বিজোড় যে অফসেট গুলো আছে, বিজোড় অফসেট কোনগুলো আছে সেই বিজোড় অফসেট গুলো নিব, অফসেট নাম্বার 3, তারপর হচ্ছে অফসেট নাম্বার 5, অফসেট নাম্বার 7, আর কিন্তু কিছু নাই, 9 আছে, 9 তো আমরা আগেই নিয়ে নিয়েছি। তো এখানে এই যে n এর জায়গায় অফসেট 9 হবে। তো এটা আমরা সূত্র যেহেতু লিখছি দেন হচ্ছে এরকম হবে। তো এখন আসো আমাদের এই সূত্রের মধ্যে যদি অফসেট নাম্বার 10 থাকতো, মানে ধরো কোনোভাবে আমাদের জোড় অফসেট আছে অফসেট নাম্বার 10, তখন কিন্তু আমাদের এখানে একটু কাজ করতে হতো, এই অফসেট নাম্বার 9 পর্যন্ত আমরা হচ্ছে
এই সূত্র অ্যাপ্লাই করতাম, মানে বিজোড় সংখ্যা অফসেটের জন্য আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। বাট লাস্টে যদি জোড় সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই জোড়ের জন্য ট্রাপিজয়েডাল নিয়ম নিতে হয়। তো অফসেট 9, দেন তারপর হচ্ছে অফসেট 10 ডিভাইডেড ভাগ হচ্ছে 2 ইনটু হচ্ছে এই দুইটার দূরত্ব যেটা হচ্ছে d ইকুয়াল টু 10। তো এই যে d নিতে হতো। তো এখন যদি অফসেট 10 থাকতো এরকমটা আমরা করতাম, মানে জোড় সংখ্যা থাকলে আমরা জোড়টা যেটা লাস্টেরটা এবং তার আগেরটা নিয়ে আমরা হচ্ছে ডিভাইডেড বাই 2 করে দিতাম, ইনটু হচ্ছে এই দুটার ডিসটেন্সটা আমরা নিয়ে কি করে দিতাম, যোগ করে দিতাম। তো এই জিনিসটা আমরা কিন্তু করতাম। তো এখন যেহেতু আমাদের এটা 9 পর্যন্ত আছে, তাহলে আমাদের আর কোনো কাজের দরকার নাই, আমরা যে সূত্রটা জানি দেন হচ্ছে সেই সূত্রটাই বসাবো। d কত 10 ডিভাইডেড বাই 3 ইনটু আমাদের হচ্ছে অফসেট নাম্বার 1, অফসেট নাম্বার 1 কত আছে 3.25 প্লাস অফসেট নাম্বার n মানে 9, তো 9 কত আছে 6.65, তার পরবর্তীতে প্লাস 4 ইনটু অফসেট নাম্বার 2 5.60, তারপর হচ্ছে প্লাস 4 অফসেট নাম্বার 2 নিব অফসেট নাম্বার 4, তার মানে 6.65 প্লাস অফসেট নাম্বার 6 যেটা হচ্ছে 6.20, তার পরবর্তীতে প্লাস অফসেট নাম্বার 8 4.20 এটা। তো এখন আসো অফসেট নাম্বার এখন 2 ইনটু, এখন আসো আমাদের হচ্ছে বিজোড় গুলা নিতে হবে 4.20, তার পরবর্তীতে প্লাস আমাদের হচ্ছে বিজোড় গুলা অফসেট 5 8.75, দেন হচ্ছে প্লাস 3.25 এটা আমরা নিয়ে নেব। তো এখন আমরা হচ্ছে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কিন্তু একটা মান চলে আসবে, সেটা হচ্ছে 439.67। এটা কি আসছে আমাদের বর্গ মিটারে। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে এওরে যদি নিতে চাই তাহলে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে 3967 এওর, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তো এখন আসো তার পরবর্তীতে, আচ্ছা এখন যদি আমরা প্রবলেম নাম্বার 2 দেখি, যে এটা হচ্ছে ওই টাইপের টাইপ নাম্বার 1 এরই, আমরা যদি একটু ত্রিভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজাকার কোনো জমি যদি থাকে সেটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব সেটা যদি আমরা একটু নির্ণয় করি কিভাবে দেখো। তো ত্রিভুজের আমাদের হচ্ছে তিনটা বাহু দেওয়া থাকবে, মানে জমির তিনটা যে বাহু থাকবে সেটা আমাদের দেওয়া থাকবে, যেটা হচ্ছে 64 মিটার 84 মিটার এবং হচ্ছে 112 মিটার, এই জিনিসগুলো দেওয়া আছে। এর ক্ষেত্রফল কত হবে এটা আমাদের বের করতে বলছে। তো এই ক্ষেত্রফল বের করার জন্য আমাদের যেহেতু তিনটা বাহু দেওয়া আছে সেই তিনটা বাহু, একটা হচ্ছে এ ধরলাম, একটা বি ধরলাম, একটা সি ধরলাম। তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। তো তাহলে s এর মানটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে s ইকুয়াল টু আমাদের যে তিনটা বাহু থাকবে সেই তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা যোগ করব, যোগ করার পর 2 দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে s এর ভ্যালু পেয়ে যাব। তো s এর ভ্যালু পাওয়ার পর আমরা সেই s এর ভ্যালু যদি আমরা এই সূত্রের মধ্যে ইনপুট করে দেই এবং a b c এর মান বসিয়ে দেই তাহলে আমরা ক্যালকুলেশন করে একটা মান পাবো, সেই মানটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। তো এটাই হচ্ছে আমাদের 2 নম্বর প্রবলেমের যে সলিউশন সেটা। তো এখন তোমাদের যদি প্রবলেম নাম্বার 1 এবং হচ্ছে প্রবলেম নাম্বার 2 এতে যদি কোনো সমস্যা থাকে আমাকে স্ক্রিনশট দিয়ে আমার ইনবক্সে নক করো, দেন হচ্ছে আমি সলভ করে দেব। তো এখন দেখো এখানে টাইপ নাম্বার 1 এ তোমাদের হচ্ছে এছাড়া আর কিছু কিন্তু নাই। তো তোমাদের মোস্ট বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমি প্রথম এক নাম্বার ম্যাথটা যেটা করাইলাম সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেই ম্যাথটা কিন্তু আসার সম্ভাবনা আছে। তো এখন তোমাদের হচ্ছে টাইপ নাম্বার 2 পড়াবো, যেটা হচ্ছে টাইপ নাম্বার 2 থেকে তোমাদের হচ্ছে ম্যাথ আসার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে আর কি। তো ম্যাথ টাইপ নাম্বার 2 থেকেই হয় এই 7 নাম্বার চ্যাপ্টারে ক্ষেত্রফল নিরূপণ। তো এটা একটু মনোযোগ সহকারে তোমরা দেখো, তো সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে। তো এতটুকু ছিল টাইপ নাম্বার 1, এখন আমরা টাইপ নাম্বার 2 তে চলে যাব। আচ্ছা টাইপ নাম্বার 2 প্রবলেম নাম্বার 1 যদি আমরা একটু দেখি, এই ম্যাথগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পরীক্ষায় কিন্তু চলে আসে। তো আমরা যদি একটু দেখতে চাই যে এই ম্যাথগুলা কেমন হয়, তো এখানে আমরা যদি একটু দেখি এটা ফিল্ড বুক মানে বা এখানে আমাদের হচ্ছে ফিল্ড বুকের একটা নোটবুক দেওয়া আছে আর কি। তো এখানে আমাদের যে নোট করা হয়েছে এইভাবে নোট করা হয়েছে বা জরিপ লিপিতে আমাদের হচ্ছে এরকম ভাবে আত্মবুদ্ধ করা হয়েছে, তো লিপিবদ্ধ করা হয়েছে আর কি। তো এখানে নিচের জরিপ লিপি হতে ক্ষেত্রটি আঁকো, আমাদের ক্ষেত্রটি প্রথমত আঁকতে বলছে এবং হচ্ছে ক্ষেত্রফল একরে বের করতে বলছে, একরে নির্ণয় করো। তো আমাদের এইখানে মানগুলা কিসে আছে আমরা কিন্তু জানি না, তো এখানে শুধুমাত্র লেখা আছে 12 10 20 28 এই জিনিসগুলো লেখা আছে। ধরি
একক মিটারে, মিটারে আমাদের দেওয়া আছে, আমরা এটা ধরে নিলাম। তো মিটারে আলটিমেটলি দেওয়া থাকবে। তো এখন দেখো আমাদের এটা আঁকতে হবে, কি করতে হবে, আঁকতে হবে। এটা আমাদের হচ্ছে আসলে মূলত ভূমিতে কেমন, এটা তো আমাদের হচ্ছে জরিপলিপি একটা। তো এটা যদি আমরা একটু আঁকি, তো এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, কি পয়েন্ট, এ পয়েন্ট। এ পয়েন্ট থেকে আমাদের 10 পর্যন্ত উঠার পর, আমরা 10 পর্যন্ত উঠার পর এই পর্যন্ত ধরো হচ্ছে 10 গেল। তো একটা 10 মানে 10 পর্যন্ত যাওয়ার পর আমাদের দেখো এইখানে কোন দিকে, হাতের বাম পাশে আমাদের 24 পর্যন্ত আসছে। তো হাতের বাম পাশে আমরা হচ্ছে 24 পর্যন্ত দিয়ে দিলাম, এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম। তো এখন আসো তার পরবর্তীতে 12 পর্যন্ত গেছে, তার মানে ধরলাম আমি এই পয়েন্টটা হচ্ছে 12 আছে। তো এখানে 12, তো 12 থেকে আমাদের হাতের ডানে আমাদের কত পর্যন্ত গেছে, 10 পর্যন্ত। তার মানে এখানে কিন্তু এইরকম এতটুক পর্যন্ত, সেটা হচ্ছে 10 পর্যন্ত গেল। তো এখন এইখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে 10। তো এখানে কিন্তু আমাদের এইচ পয়েন্ট। তো এখন আসলে তার পরবর্তীতে 20 পর্যন্ত। তো এখানে যদি 2 হয় তাহলে হচ্ছে আমাদের 20 পর্যন্ত এরকম ধরো পজিশনে আসবে। তো এখানে যদি 20 হয় তাহলে এই পাশে আমাদের আসতে কত, 12 পর্যন্ত। তার মানে এই 24 এর অর্ধেক দেন হচ্ছে এরকম। তো এই পয়েন্টটা হচ্ছে 12। এটা কিন্তু আঁকাটা খুব ইম্পর্টেন্ট। তো তার পরবর্তীতে হচ্ছে 28, ধরো এই পয়েন্টটা হচ্ছে 28। তো 28 থেকে আমাদের 15 পর্যন্ত গেছে, তার মানে 10 থেকে কি করবে, বেশি আসবে, সেটা হচ্ছে 15। তো এই 15 পর্যন্ত গেল, সেই পয়েন্টটা হচ্ছে এটা। তার পরবর্তীতে আসে হচ্ছে 50 পর্যন্ত, একটানা আমাদের হচ্ছে 50 পর্যন্ত গেছে, এই যে 50। 50 থেকে আমাদের কিন্তু এই পাশে আসছে 15। তো এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে সমান 15। তো এখন আসো তার পরবর্তীতে 70, এই 70 থেকে আমাদের কি করছে, 70 ধরলাম আমি এটা। 70 থেকে দেখো কোন দিকে গেছে, 70 থেকে আমাদের হচ্ছে 12 বা ডান দিকে চলে গেছে। তো এটা হচ্ছে আমরা 12 পর্যন্ত নিলাম, এই 12। এখন আসো 80, 80তে কি আর কোনো আছে, কিচ্ছু নাই, 80তে কিচ্ছু নাই। তার মানে 80তেই হচ্ছে ই পয়েন্ট, এটাই হচ্ছে 80 ই পয়েন্ট। তো এখানে 80। তো এত পর্যন্ত আমরা নিয়ে নিলাম। এখন প্রতিটার মাথা আমরা হচ্ছে যোগ করব, এখানে, এখানে, এইখানে, মানে এক পাশের গুলা, এক পাশের গুলো আমরা হচ্ছে যোগ করে দিব। এবং এই পাশে কি কি আছে, এই পাশে এরকম আছে, এরকম আছে, এইরকম আছে। তো আমাদের হচ্ছে ফিল্ড বুকে যা দেওয়া আছে, মানে নোটবুকে জরিপলিপিতে যা দেওয়া ছিল সেটা বেজে আমরা হচ্ছে এটা কি আঁকলাম, ক্ষেত্র আঁকলাম। এটা একটা ক্ষেত্র। তো এখন এখানে এ বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা এফ জি এইচ পয়েন্ট। তো এইভাবে কিন্তু আমাদের পয়েন্টগুলো বলা আছে। তো এখন বলছে ক্ষেত্রফল এ করে নির্ণয় করো, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা সেকশন ধরে নেব, আমরা কি ধরে নেব, সেকশন ধরে নেব। তো এটা হচ্ছে তোমার হচ্ছে 1A2, এটা হচ্ছে 1 নাম্বার সেকশন, এটা 2 নাম্বার সেকশন, এটা 3 নাম্বার সেকশন, এটা 4 নাম্বার সেকশন, এটা 5, এটা 6। আচ্ছা আমরা নাম্বারিং করলাম, দেন হচ্ছে তোমাদের হচ্ছে এখানে 5 ধরতে পারো, এটা কেউ, আমি যেহেতু ক্যালকুলেশন বই দেখে করব। 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। তো এইভাবে আমরা হচ্ছে নাম্বারিং করে নিলাম। তো 1 নাম্বার সেকশনের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, ধরো 1 নাম্বার সেকশন কি আছে, ত্রিভুজ আছে। তাহলে A1 আমরা ধরলাম, A1 ইকুয়াল টু কত আসবে, ত্রিভুজ যেহেতু হাফ ইনটু ভূমি, ভূমি কত 24 ইনটু উচ্চতা, উচ্চতা কতটুক, এই যে এ থেকে 10 পর্যন্ত ইনটু হচ্ছে 10। তো এটা আমাদের হচ্ছে ক্যালকুলেশন করার পর একটা মান আসবে। তারপর হচ্ছে A2, যেটা হচ্ছে 2 নাম্বার সেকশনের জন্য, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজয়েডের ক্ষেত্রফল কেমন, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনটা, এটা এবং এটা। তাহলে আমাদের কি আছে, 12 প্লাস হচ্ছে 24 আছে, ইনটু তাদের দূরত্ব, তাদের ডিসটেন্স কত হবে, এই যে 10 থেকে 20 পর্যন্ত। তাহলে আমাদের হচ্ছে 10 থেকে শুরু হয়েছে 20, তাহলে এই মাঝে কত আছে, ইনটু 10। তো এখন এখানে আমাদের কিন্তু একটা রেজাল্ট আসবে। তারপর হচ্ছে A3, তো A3 আমাদের কত আসবে, A3 আমরা যদি বের করি, এটা হচ্ছে 3 নাম্বার সেকশন, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম, দেন হচ্ছে ইনটু সমান্তরাল বাহু, যেটা হচ্ছে 15 প্লাস হচ্ছে 12, ইনটু আমাদের হচ্ছে এই যে 20 থেকে শুরু করে 50 পর্যন্ত, তার মানে 30, ইকুয়াল টু এত। তারপর হচ্ছে A4 আসো, A4 এ আমাদের হচ্ছে ত্রিভুজ আছে, হাফ ইনটু ভূমি, ভূমি কত 15, ইনটু হচ্ছে উচ্চতা, উচ্চতা আমাদের কত 50 থেকে 80 পর্যন্ত। তাহলে আমাদের কত আসবে, 30 আসবে, এটা। তার পরবর্তীতে আসো আমাদের হচ্ছে 8 নাম্বার, সরি
5 নাম্বার সেকশন মানে A5 ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু ভূমি। ভূমি কত এটার জন্য 10, এই যে 10 ইনটু উচ্চতা কত 12 ইকুয়াল টু যেটা আসবে সেটা। তার পরবর্তীতে আমাদের হচ্ছে কি আসবে A6 কোনটা এটা ট্রাপিজিয়াম। তো হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল একটা হচ্ছে আমাদের কত 10 প্লাস হচ্ছে এটা 15 ইনটু হচ্ছে আমাদের কত 15 ইনটু হচ্ছে এটার দূরত্ব। তো 12 থেকে আমাদের হচ্ছে 28 পর্যন্ত, তার মানে 28 মাইনাস হচ্ছে 12 যা আসবে সেটা। তো এখন হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে A7 যদি আমরা বের করি এটাও আমাদের হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তো ইনটু হাফ ইনটু আমাদের হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হচ্ছে 12 দেন হচ্ছে প্লাস হচ্ছে 15 ইনটু আমরা যদি করি এটা 28 থেকে শুরু করে 70 পর্যন্ত, তার মানে 70 মাইনাস 28 এটা হবে ইকুয়াল টু। তো এখন A8 যদি আমরা বের করতে চাই এটা হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে কি ত্রিভুজ। হাফ ইনটু সমান আমাদের হচ্ছে ভূমি কত 12 ইনটু হচ্ছে উচ্চতা কত 10 মানে 70 থেকে 80, তার মানে হচ্ছে 10 হবে, বা 80 মাইনাস 10 70। তো এটা, তো এখন আমরা সবগুলোর রেজাল্ট যদি বসাই তাহলে আমাদের কিন্তু একটা মান চলে আসবে সবগুলোর। তাহলে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে 120 বর্গমিটার। তার পরবর্তীতে আসবে হচ্ছে 180 বর্গমিটার। তার পরবর্তীতে আমাদের মান আসবে হচ্ছে 405 বর্গমিটার, 405 বর্গমিটার। তার পরবর্তীতে আমাদের হচ্ছে A4 আসতেছে কত, A4 আসতেছে হচ্ছে 225 বর্গমিটার। তারপর হচ্ছে A5 আসতেছে আমাদের কত 60 বর্গমিটার, 60 বর্গমিটার। তারপর A6 আসতেছে আমাদের কত 200 বর্গমিটার, 200 বর্গমিটার। তো তার পরবর্তীতে আমাদের হচ্ছে A7 আসতেছে 567 বর্গমিটার। তার পরবর্তীতে আসছে আমার হচ্ছে A8 60 বর্গমিটার, 60 বর্গমিটার। তো এখন টোটাল এ বের করার জন্য আমাদের হচ্ছে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 প্লাস A6 প্লাস A7 প্লাস A8, আমাদের টোটালটা বের করার জন্য কিন্তু আমাদের এ সবগুলা যোগ করতে হবে। তো যোগ করার পর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 1817 বর্গ মিটার। তো এখন আমাদের বলছিল একরে নির্ণয় করো, ক্ষেত্রফল কিসে নির্ণয় করতে বলছে, একরে কিন্তু নির্ণয় করতে বলছে। তো একরে যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে 10,000 দ্বারা ভাগ করতে হবে। তো 10,000 দ্বারা যদি ভাগ, সরি 10,000 বলতেছি, বর্গমিটারকে 40,000 কি কই 4,047 বর্গমিটার এটা দ্বারা ভাগ করতে হবে। আমি কিন্তু আগে মিস্টেক করছিলাম, যেটা হচ্ছে 10,000 বর্গমিটার বলছিলাম। তো 1 একর সমান হচ্ছে 4,047 বর্গমিটার হবে। সরি, আগে যে আমি 10,000 বলছিলাম সেটা হচ্ছে কিন্তু মিস্টেক আছে। তো এখন এটা হচ্ছে 4,047 বর্গমিটারে 1 একর। তো এখন এটা দ্বারা যদি ভাগ করি আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 0.44897, 0.44897, সেটা কি আসবে একর, একর আসবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এতটুকু ছিল আমাদের হচ্ছে এই সব ম্যাথ, যেটা হচ্ছে টাইপ নাম্বার 2। এই টাইপের ম্যাথ কিন্তু আসার সম্ভাবনা প্রায় 99.9%। তো এখন আমাদের কিন্তু এই ম্যাথগুলো ভালোভাবে দেখতে হবে, এই ম্যাথগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসবে। তো অধ্যায় নাম্বার 7 তোমাদের ম্যাথের টাইপ এই রকম দুই টাইপেই হয়ে থাকে। অধ্যায় নাম্বার 7 এ আমাদের এছাড়া কিন্তু আর কিছু নাই। অধ্যায় নাম্বার 7 এ আমরা দেন হচ্ছে আর তাছাড়া আমরা কোনো কিছু না পড়লেও চলবে। দেন হচ্ছে কোনো কিছু না পড়লে বলতে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত কিন্তু তোমাদের পড়তে হবে, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত পড়তে হবে। দেন হচ্ছে আর তোমরা যদি চাও সিম্পসনের সূত্র যেটা আছে সেটা ড্রাইভ পড়তে পারো। তো ওটা তোমরা যদি চাও পড়তে পারো আর কি, ওটা যদিও একটু লেস ইম্পর্টেন্ট। তো এখন এইবারের তো বলা যাইতেছে না, দেন হচ্ছে তোমাদের অন্যরকম ক্যাটাগরিতে প্রশ্নগুলো করতেছে। তো সব আনকমন বিষয়গুলাই দেখি দেয়া যায়। তো এখন হচ্ছে রচনামূলকের ক্ষেত্রে কিন্তু কমন থাকে, সবগুলোই কমন থাকবে। তো তোমাদের এই টাইপগুলো ছাড়া অন্য কোনো ম্যাথ কিন্তু করার কোনো প্রশ্নই ওঠে না, কোনোভাবেই করতে পারবে না। তো তোমাদের হচ্ছে টাইপ নাম্বার 1 টাইপ নাম্বার 2 এই 7 নাম্বার অধ্যায়ে, দেন হচ্ছে 7 নম্বর অধ্যায়ে যদি এই দুইটা টাইপে করো তাহলে কিন্তু সবগুলা ম্যাথ তোমরা কমন পেয়ে যাবে। তো এখন সব অধ্যায় নাম্বার 7 শেষ। তো এখন আসো অধ্যায় নাম্বার 8 এ আমরা কি করব। অধ্যায় নাম্বার 8ও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কম্পাস জরিপে ব্যবহৃত প্রাথমিক পরিভাষা। এখানে আমরা যদি এখন অষ্টম অধ্যায়ে আলোচনা করি যে অষ্টম অধ্যায় কম্পাস জরিপে ব্যবহৃত প্রাথমিক পরিভাষা।
এই জিনিসগুলো যদি আমরা একটু দেখি, এই অধ্যায় থেকে কিন্তু ম্যাথ আসবে, এই অধ্যায় থেকে ম্যাথ আসবে, ম্যাথ থাকবে। আর পাশাপাশি তোমাদের হচ্ছে রচনামূলক এই দুইটা প্রশ্নের মধ্যে একটা আসতে পারে। তো তোমরা এই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখবে, আর ওই অধ্যায় থেকে যা করাবো সবগুলো একটু ভালোভাবে তোমাদের দেখতে হবে। তো এখন এখানে যে প্রথম যে প্রশ্নটা দিছি সেটা হচ্ছে পিজোমেট্রিক কম্পাস এবং হচ্ছে সার্ভেয়ার্স কম্পাস, এর দুইটার মধ্যে যে পার্থক্যগুলো সেই জিনিসগুলো হচ্ছে তোমাদের দেখে নিতে হবে। ঠিক আছে? তো এটা সম্পূর্ণ থিওরি, এই পার্থক্যগুলো তোমরা একটু দেখে নিবা। আর সূর্যের ছায়া দিয়ে মধ্যরেখার দিক নিরূপণের যে প্রক্রিয়া সেই আলোচনাটা আমি করে দেব, দেন হচ্ছে তোমরা একটু তোমাদের মতো করে লিখে নিবা। তো দেখো, এখানে সূর্যের ছায়া দিয়ে আমরা হচ্ছে মধ্যরেখা নির্বাচন করব। মধ্যরেখা বলতে আমাদের উত্তর দক্ষিণ একটা রেখা, সেই রেখাকে বলা হচ্ছে মধ্যরেখা। যেই রেখার বেজে আমরা হচ্ছে বিয়ারিং, তারপরে এই জিনিসগুলো আমরা বিভিন্ন মানে ওই রেখাকে বেজ ধরে আমরা হচ্ছে যেগুলো বিভিন্ন নকশা মানচিত্র এগুলো প্রণয়ন করে থাকি। এখন আসো, এই মধ্যরেখা নির্বাচনের জন্য আমাদের ধরো এই পাশে যখন সূর্য থাকবে, এই পাশে যখন সূর্য থাকবে, এইখানে ধরো আমাদের হচ্ছে এই কলমটা এরকম ভাবে পুঁতে দেওয়া আছে, বা একটা রেঞ্জিং রড এখানে পুঁতে দেওয়া আছে, সেই রেঞ্জিং রডের একটা কিন্তু ছায়া আসবে, তাই না? তো ধরো আমি 9টার দিকে একটা ছায়া নিলাম, 9টার দিকে। তো 9টার দিকে আমাদের হচ্ছে ধরো এইখানে এই পয়েন্টে একটা ছায়া আসলো, ধরো এরকম ভাবে একটা হচ্ছে আমাদের পুঁতে দেওয়া আছে, সেইটা হচ্ছে এটা। তো এটার ছায়া কিন্তু এইভাবে আসবে। তো এখন আবার ধরো আমি হচ্ছে 10টার দিকে আবার নিলাম, 10টার দিকে আমি হচ্ছে এই বস্তুটার ছায়া আমি হচ্ছে দেখলাম এইরকম পজিশনে আসছে, এইরকম পজিশনে। তো এখন আসো আবার হচ্ছে আমাদের ধরো আবার 11টার দিকে নিলাম, কটার দিকে? 11টার দিকে। 11টার দিকে আমাদের হচ্ছে ধরো এই ছায়াটা এরকম পজিশনে আসবে, এরকম পজিশনে আসবে। মানে এই জিনিসটা আমাদের হচ্ছে ধরো মাটিতে কিন্তু আছে, এই ছায়াটা মাটিতে আছে, তো আমি ওখান থেকেই নিচ্ছি। বাট হচ্ছে তোমাদের বোর্ডে দেখানোর জন্য কিন্তু এরা এরকম দেখা যাচ্ছে। তো এখন আসো, আমাদের হচ্ছে 12টা থেকে 11টা কত দূর দূরে, মানে 1 ঘন্টা কিন্তু আশপাশ। তো এখন আমাদের ধরো 1টার দিকে আমরা নিলাম, 1টার দিকে, তাহলে 1টার দিকে রেখাটা কোথায় আসবে? এই যে এইটার সমান। তো 11টায় যেখানে ছিল 1টার সময়, অপোজিট পাশে সেটা কিন্তু থাকবে। তো এখন আসো তার পরবর্তীতে আমাদের হচ্ছে যদি 1টার দিকে নিলাম, 2টার দিকে যদি নেই, 2টার দিকে, 2টার দিকে ধরো আমাদের হচ্ছে এই পজিশনে আসছে। তো এখন আমাদের হচ্ছে আবার 3টার দিকে যদি নেই, 3টার দিকে আমাদের হচ্ছে এই পজিশনে আসছে। এখন এই পজিশন আমাদের হচ্ছে একদম সর্বোচ্চটা, মানে 9টা এবং হচ্ছে 3টা, এটা আমরা যোগ করে দিলাম, 9টা এবং 3টা যোগ করে দিলাম। তার পরবর্তীতে এখন ধরো আমরা এটা মুছে দিলাম। তো এখন আসো তার পরবর্তীতে আমাদের হচ্ছে এটা যোগ করে দিলাম, এটা কত? এটা হচ্ছে 10টা এবং হচ্ছে 2টারটা যোগ করে দিলাম, 10টা এবং 2টারটা, এবং 11টা এবং 1টারটা আমরা হচ্ছে যোগ করে দিলাম এটা। এখন ঠিক 12টার সময় আমাদের যে যেটার ছায়া সেটা কিন্তু একদম লম্ব আকারে থাকবে। তো এখন আসো, আমাদের এই যে এ ধরলাম, এটা ধরো এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি। আমরা প্রত্যেকটা যে হরিজেন্টালি রেখা টানছি সেই রেখাগুলোর মাঝখানের বিন্দুগুলো আমরা কালেক্ট করলাম। ধরো এইখানে মাঝখানের বিসির পয়েন্ট, মাঝখানের বিন্দু, এটা হচ্ছে ডি এর মাঝখানের বিন্দু, এবং হচ্ছে এফ জি এর মাঝখানের বিন্দু। তো তাহলে এখন এই তিনটা যদি যোগ করে দেই, তাহলে আমরা যে রেখাটা পাবো সেই রেখাটাই হচ্ছে প্রকৃত মধ্যরেখা, সেই রেখাটাই কি? প্রকৃত মধ্যরেখা। তো আমি যা যা করছি এইটুকুই যদি তুমি সুন্দরভাবে লিখে দিতে পারো পরীক্ষায়, তাহলে কিন্তু তুমি হচ্ছে এই সূর্যের ছায়া দিয়ে মধ্যরেখার দিক নিরূপণের প্রক্রিয়া, সেই জিনিসটা কিন্তু তুমি ফুল মার্ক ক্যারি করতে পারবা। এই চিত্রটা বুঝে বুঝে যদি আঁকো, দেন হচ্ছে যা যা বলছি তাই তাই যদি করো, দেন হচ্ছে আমরা কিন্তু এটার মার্ক ফুল পাবো। তো এখন আসো রচনামূলক আমরা হচ্ছে 2টা প্রশ্ন লিখে ফেললাম। এখন আসো আমরা হচ্ছে ম্যাথের টাইপে যাব। আমাদের এখানে থেকে 2টা টাইপের আমরা ম্যাথ করব। কয়টা টাইপের? 2টা টাইপের আমরা ম্যাথ করব। 2টা টাইপের যে কোনো একটা টাইপ তোমরা হচ্ছে পরীক্ষার খাতা খুললেই, পরীক্ষার প্রশ্ন দেখলেই দেখলা যে কোনো একটা চলে আসছে। তাহলে এইগুলার কিন্তু ভ্যালু খুবই খুবই বেশি। তো আমরা এই ম্যাথগুলা দেখব। তারপরে অধ্যায় নাম্বার 9ও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে প্লেন টেবিল জরিপের একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমরা দেখব। ওকে, অধ্যায় নাম্বার 8-এ আমরা একটু আগে যে রচনামূলক দেখছিলাম, তখন আমরা হচ্ছে অধ্যায়ের নামটা লিখতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে কম্পাস জরিপে ব্যবহৃত প্রাথমিক পরিভাষা, সেটা হবে অধ্যায়ের নাম। আচ্ছা, টাইপ নাম্বার 1-এ আমরা যদি এই অধ্যায়ে টাইপ নাম্বার 1-এ আমরা যদি ম্যাথ দেখতে চাই, যে টাইপ নাম্বার 1-এ কি আছে, টাইপ নাম্বার 1-এ মূলত আমাদের হচ্ছে
এই যে স্থানীয় আকর্ষণের পরিমাণটা বের করতে হয়। কিসের পরিমাণ? স্থানীয় আকর্ষণ। স্থানীয় আকর্ষণ বলতে আবার কি বোঝায়? আমাদের যে প্রকৃত মধ্যরেখা থাকে উত্তর দক্ষিণ, সেই উত্তর দক্ষিণ রেখাটা আমাদের হচ্ছে স্থানীয় আকর্ষণের কারণে আমাদের এই রেখাটা একটু উত্তর আমরা পশ্চিম দিকে বা পূর্ব দিকে হেলে থাকে। সেই কতটুকু হেলে গেছে সেই হেলে যাওয়া অংশটাই নির্ণয় করাটাই হচ্ছে স্থানীয় আকর্ষণ। সেটাকে বলা হচ্ছে কি? স্থানীয় আকর্ষণ। তো স্থানীয় আকর্ষণ অনেক সময় পজিটিভ হবে, দেন হচ্ছে অনেক সময় নেগেটিভ হবে। পজিটিভ হলে দেন হচ্ছে আমাদের আহ পশ্চিম পাশে হবে, পশ্চিম দিকে হেলে যাবে, এবং হচ্ছে পূর্ব দিকে হেলে যাবে হচ্ছে নেগেটিভ হলে। তো এরকম আসে। দেন হচ্ছে আমাদের দেখো আমাদের যে জিনিসটা দেওয়া থাকবে নিচে, কম্পাস জরিপ লিপি হতে কোন স্টেশনে কি পরিমাণ স্থানীয় আকর্ষণ আছে তা বের করো এবং শুদ্ধ বিয়ারিং নির্ণয় করো, আমাদের এই কথাটা বলে দিছি। তো এখন দেখো আমাদের এখানে বাহু বলা থাকবে এবং মাঠে প্রাপ্ত যে বিয়ারিং গুলা সেটা হচ্ছে সম্মুখ বিয়ারিং এবং পশ্চাৎ বিয়ারিং, এই জিনিসগুলো আমাদের বলা থাকবে। এই জিনিসগুলো কি আমাদের বলা থাকবে। এখন কথা হলো আমাদের যে বিষয়টা নির্ণয় করতে হবে, এই যে খালি যতগুলো অংশ রাখছি সেই অংশটুকু আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে, আর কিচ্ছু না। তো এখন দেখো আমাদের মূলত কাজ সেখানে হচ্ছে পার্থক্য নির্ণয় করা, এবং তারপর হচ্ছে সম্মুখ বিয়ারিং নতুন করে আরেকটা আসবে, পশ্চাৎ বিয়ারিং সংশোধিত মানে শুদ্ধ করার পর কত আসবে সেটা, এবং স্থানীয় আকর্ষণ কতটুকু প্রতিটার জন্য আমাদের যুক্ত হইলো, এ এর জন্য কতটুকু আকর্ষণ, বি এর জন্য কতটুকু আকর্ষণ, সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। তো এখন আসো আমরা যদি এগুলো লিখি যে পশ্চাৎ বিয়ারিং এর পার্থক্য, সেই পার্থক্যটা যদি আমরা করি তাহলে দেখো প্রথমতই আমাদের 38 ডিগ্রি মানে 218, ছোট বড়টা থেকে আমরা কি করি ছোটটা বিয়োগ দেই সব সময়। তো এটা থেকে মাইনাস করব হচ্ছে 38 ডিগ্রি কত 40 মিনিট, এটা যদি আমরা মাইনাস করি তাহলে আসতেছে হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যখন আমাদের সম্মুখ বিয়ারিং এবং পশ্চাৎ বিয়ারিং এর পার্থক্য 180 ডিগ্রি আসবে, তখন আমাদের কোনো কি নাই, কোনো স্থানীয় আকর্ষণ থাকবে না। এক কথায় কোনো স্থানীয় আকর্ষণ থাকবে না। তাহলে স্থানীয় আকর্ষণ যদি না থাকে তাহলে আমাদের এই সম্মুখ বিয়ারিং যেটা আছে সেটাই হবে, পশ্চাৎ বিয়ারিং যেটা আছে সেটাই হবে, এবং এখানে লিখে দিতে হবে এ বি আকর্ষণ মুক্ত। তো এখন লিখি আমরা, সম্মুখ বিয়ারিং আমাদের কত ছিল 38 ডিগ্রি 40 মিনিট, তার পরবর্তীতে পশ্চাৎ বিয়ারিং আমাদের কত আছে 218 ডিগ্রি 40 মিনিট। তাহলে এখন আসো স্থানীয় আকর্ষণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? স্থানীয় আকর্ষণের ক্ষেত্রে আমরা লিখব এ এবং বি আকর্ষণ মুক্ত, এ ও বি আকর্ষণ মুক্ত, এই কথাটা আমরা লিখে দিব। এখানে কোনো আকর্ষণ নাই। কেন আকর্ষণ নাই? আমাদের 180 ডিগ্রি পার্থক্য আসছে। তো এখন আমাদের দ্বিতীয়টায় আসো, দ্বিতীয়টায় যদি আমরা দেখি যে 230 ডিগ্রি 20 মিনিট মাইনাস হচ্ছে 52 ডিগ্রি 15 মিনিট, এটা যদি আমরা মাইনাস করি আমাদের আসতেছে হচ্ছে 178 ডিগ্রি 5 মিনিট বা 05 মিনিট এবং 0 সেকেন্ড। তো এটা আসতেছে। তো এখন এখানে যেহেতু 180 ডিগ্রি থেকে আমাদের কি আসছে কম আসছে, তাহলে আমাদের বেশি আসলেও আমাদের হচ্ছে এখানে সংশোধন করতে হবে, দেন হচ্ছে মানে ভুল আছে, এবং কম হইলেও আমাদের ভুল আছে। তো এখন এই ভুলের পরিমাণটা আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে কতটুকু ভুল আছে। তো এখন দেখো আমাদের এখানে কি বি আছে না, এখানেও বি ছিল, তাহলে বি তে আমরা দেখছিলাম আকর্ষণ মুক্ত, তাহলে বি এর যে মানটা আছে সেই মানটা কিন্তু সেম হবে, বি এর মানটা কি হবে সেম হবে। তো বি এর মান এখানে কত আছিল দেন হচ্ছে 52 ডিগ্রি 15 মিনিট, তাহলে এই 52 ডিগ্রি 15 মিনিট মানে বি যেহেতু আকর্ষণ মুক্ত তাহলে এখানেও আকর্ষণ মুক্ত থাকবে, শুধুমাত্র সি তে আকর্ষণ বা বিকর্ষণ হবে। তো এখানে আমাদের হচ্ছে কি হবে 52 ডিগ্রি 15 মিনিট, এতটুকু পর্যন্ত ঠিক আছে। তো এখন আসো আমাদের এই ঘরটায় কত বসবে, এই ঘরটায় কত বসবে সেইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই দুইটার মধ্যে পার্থক্য লাগবে কত, সংশোধিত বিয়ারিং নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই দুইটার পার্থক্য সবসময় 180 ডিগ্রি মিলে যাবে। তাহলে আমরা ধরলাম এখানে এক্স আছে, আমরা যেহেতু 52 ডিগ্রি পেয়ে গেছি, 52 ডিগ্রি দেন হচ্ছে 15 মিনিট, আমরা ধরো 180 ডিগ্রি ইকুয়াল টু আমরা হচ্ছে 52 ডিগ্রি 15 মিনিট, 52 ডিগ্রি 15 মিনিট দেন হচ্ছে মাইনাস আমাদের এক্স। এখন আমরা এই এক্স এর পরিমাণটা কত হবে সেই জিনিসটা আমাদের বের করতে হবে, তাই না?
তো এখন যদি আমরা বের করি তাহলে দেখো কত আসে। আমরা যদি এক্সটা দেন হচ্ছে এই পাশে নিয়ে আসি, এক্স নিয়ে আসি, দেন হচ্ছে আমাদের আসবে হচ্ছে 52 ডিগ্রি 15 মিনিট মাইনাস হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মানটা আসবে সেটা আসতেছে কত, 180 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি 15 মিনিট, সেটা আসতেছে আমাদের কত। আচ্ছা এইখানে একটু লক্ষণীয়, আমরা একটু এইখানে লক্ষ্য করব, এখানে মাইনাস আসতেছে, মাইনাসের বিষয়টা আবার তোমাদের হচ্ছে গুলিয়ে ফেলতে পারো। তো এখানে দেখো আমাদের বড় কোনটা, 230। তো 230 যেহেতু আমাদের বড় ছিল, 230 ডিগ্রি 20 মিনিট, তাহলে আমাদের এখানে কাজ করতে হবে এই 230 এটা পশ্চাৎ বিয়ারিং, সেটাকে আমরা হচ্ছে আগে লিখবো, কারণ বড়টা আগে লিখতে হয়। তারপর হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 52 ডিগ্রি 15 মিনিট, 52 ডিগ্রি কি 15 মিনিট ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এখন এক্স মাইনাস হচ্ছে 52 ডিগ্রি দেন হচ্ছে ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা যদি এক্স বের করি তাহলে আমাদের মানটা কত চলে আসবে, সেটা হচ্ছে 180 ডিগ্রি প্লাস 52 ডিগ্রি 15 মিনিট। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কিন্তু পাবো। তো এখানে আমরা যদি প্লাস করে দেই তাহলে আমাদের চলে আসবে হচ্ছে 232 ডিগ্রি 15 মিনিট। এটা হচ্ছে আমাদের কি হলো, আমাদের এই যে এক্স এর যে মানটা সেটা। তো এখানে আমরা কিন্তু বসাইতে পারবো 232 ডিগ্রি 15 মিনিট। এখানে যখন যখন তোমরা প্র্যাকটিস করবা তখন এইভাবে তোমাদের লিখতে হবে না, তোমরা অটোমেটিকলি এখানে লিখতে পারবা। তো এখন আসো আমাদের হচ্ছে এখানে বি আকর্ষণ মুক্ত ছিল, বি হচ্ছে আমরা এমনি লিখে দেই যে বি মুক্ত, বাট হচ্ছে সি এর ক্ষেত্রে আমাদের কি করছি, পজিটিভ করছি। সি এর ক্ষেত্রে আমাদের কি করছি, ভ্যালু কিন্তু পজিটিভ করে দিচ্ছি, সেটা হচ্ছে কত ডিগ্রি। দেখো আমাদের এখানে 30 ছিল, আমাদের হয়ে গেছে 32, তাহলে কতটুকু আমরা এখানে যোগ করছি, প্লাস করছি কতটুকু, সেই প্লাসের টুকু পরিমাণটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা 232 ডিগ্রি 15 মিনিট এখান থেকে আমরা মাইনাস করব 230 ডিগ্রি। তো এখানে 230 ডিগ্রি 20 মিনিট ছিল, এখানে 1 ডিগ্রি 55 মিনিট, 1 ডিগ্রি 55 মিনিট, এটা আমাদের হচ্ছে কিন্তু যোগ করতে হয়েছে। তো এখন আসো আমরা হচ্ছে সিডি, এখন সিডি এর ক্ষেত্রে আমরা আসি, এটার পার্থক্য যদি নির্ণয় করি তাহলে কত আসে দেখো। আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, তাহলে 225 ডিগ্রি 10 মিনিট মাইনাস আমাদের হচ্ছে 41 ডিগ্রি 20 মিনিট। এটা আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের কিন্তু চলে আসতেছে 183 ডিগ্রি, 183 ডিগ্রি 50 মিনিট, 183 ডিগ্রি কত মিনিট, 50 মিনিট। তো এখন আমরা কি করব, এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের দেখো সি তে আকর্ষণ ছিল কত, প্লাস ছিল হচ্ছে 1 ডিগ্রি 55 মিনিট। তো এখন এটার সাথে আমরা ওটা যোগ করে দেব, কারণ সি এর সাথে তো আমরা আগে থেকে জেনে আসছি যে এটা যোগ হয়, তাহলে সি এর সাথে আমরা যোগ করে দেব এই ভ্যালুটা, এই যে সি এবং ডি, এটা কিন্তু সি এবং এটা ডি এর মান, সি এর মান ডি এর মান, এভাবে কিন্তু লিখতে হবে, ডি এর এটা ডি এর মান, এটা ই এর মান। তো এইভাবে বুঝতে হবে। তো এখন 41 ডিগ্রির সাথে 41 ডিগ্রি 20 মিনিটের সাথে আমরা যোগ করে দেব কত, যোগ করে দেব 1 ডিগ্রি 55 মিনিট। তো এটা আমরা যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে 43 ডিগ্রি কত 15 মিনিট, এটা আসতেছে। তো এখন আমরা পাইলাম এই জিনিসটা। এখন আমরা যদি এই যে সেম ভাবে এখানে এক্স ধরে এই মানটা যদি নির্ণয় করি, এটা কিন্তু তোমাদের ক্যালকুলেটরে বের করতে হবে, ক্যালকুলেটরে নির্ণয় করবা, কারণ এখানে এক্স দিলে তোমাদের আবার কাটাকাটি হবে, ওভাবে কিন্তু করা যাবে না। তো এখন দেখো এখানে বড় কোনটা, এটা, তাহলে এটাও কি বড় হবে, তাহলে এক্স মাইনাস হচ্ছে আমাদের হচ্ছে কত, এটা 43 ডিগ্রি 15 মিনিট, এটা থেকে আমরা কত বের করবো, 180 ডিগ্রি পার্থক্য হবে। তাহলে এক্স এর মান কত হবে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস 43 ডিগ্রি 15 মিনিট। এখন যে মানটা আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখন 180 ডিগ্রি, তার পরবর্তীতে প্লাস 43 ডিগ্রি 15 মিনিট, এটা। তো এখন আসতেছে আমাদের কত, 223 ডিগ্রি 15 মিনিট, 223 ডিগ্রি 15 মিনিট আমরা এখানে বসাবো 223 ডিগ্রি 15 মিনিট। তো এখন আমরা কত যোগ করছি না বিয়োগ করছি, অবশ্যই এটা থেকে এটা আমাদের কি হয়েছে, কমে গেছে, তার মানে আমরা কি করছি, বিয়োগ করছি। তাহলে আমরা কত বিয়োগ করব, 225 ডিগ্রি 10 মিনিট থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 223 ডিগ্রি 15 মিনিট। এটা আমরা যদি করি তাহলে আমাদের আসতেছে 1 ডিগ্রি 55 মিনিট, সেটা হচ্ছে সি এর ক্ষেত্রে আমরা হচ্ছে যোগ করছিলাম কত, 1 ডিগ্রি 55 মিনিট, এটা
এটা তো আগে থেকেই পাইছি। তো এখন ডি এর ক্ষেত্রে আমরা কি করছি, মাইনাস করছি 1°55'। এটাই তো করছি, তাই না? তো এখন আসো আমাদের হচ্ছে এই ডিই তে, তো ডিই এর পার্থক্য কত আসছে, ডিই এর পার্থক্য আমাদের যদি একটু বের করি তাহলে আমাদের আসবে হচ্ছে 208°35' থেকে আমরা মাইনাস করব হচ্ছে 24°40'। তো এটা যদি আমরা মাইনাস করি আসতেছে হচ্ছে 183°55'। 83°55'। তো তাহলে আমাদের অবশ্যই কি আছে, সংশোধিত করতে হবে, সংশোধিত বিয়ারিং আছে, তো এখানে আকর্ষণ আছে। তো এখন আসো আমরা হচ্ছে ডি এর সাথে কি করছিলাম, ডি এর সাথে মাইনাস করছিলাম, তাহলে আমরা এটা মাইনাস করে দিব। ডি এর সাথে আমরা কত মাইনাস করব, 24°40' থেকে আমরা মাইনাস করে দিব 1°55'। তো এটা যদি আমরা মাইনাস করি 22°45', এটা আসতেছে। তো এটা যদি আসে তার পরবর্তীতে আমাদের কি করতে হবে, এখন এখানে এক্স এর ভ্যালু বের করতে হবে। ঠিক সেম ভাবে আমরা যদি বের করি তাহলে দেখো এখানে বড় কোনটা, এটা, তার মানে পশ্চাৎ বিয়ারিং থেকে মাইনাস করতে হবে সম্মুখ বিয়ারিং। এক্স মাইনাস হচ্ছে কত, 22°45'। এখান থেকে আমাদের বের করতে হবে পার্থক্য কত, 180°। তাহলে 180° প্লাস হচ্ছে আমাদের কত, 22°45'। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি কত আসবে, 180° প্লাস হচ্ছে 22°45'। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি আসতেছে আমাদের হচ্ছে কত, 202°45'। তাহলে আমাদের এখানে এক্স এর ভ্যালু হবে 202°45'। তো এখন আসলো, এখন আমাদের এই দুটার মধ্যে পার্থক্য কত, আমাদের ডি তো আগে থেকে আমরা জানি, ডি ইকুয়াল টু আমরা দেন হচ্ছে 1°55'। আমরা এটা হচ্ছে মাইনাস করে দিছি। তো এখন ই এর ক্ষেত্রে আমাদের আকর্ষণটা কত হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এটা আমরা কিভাবে বুঝবো, এটা থেকে এটা ছোট হয়েছে তার মানে কি হয়েছে, নেগেটিভ হয়ে গেছে। তো এখন নেগেটিভ যদি হয় তাহলে আমাদের 208°35' মাইনাস হচ্ছে 202°45'। তো এখন এটা থেকে যদি আমরা করি তাহলে দেখো এখানে ডি এর সাথে প্লাস করতে হয়েছে আমাদের, সরি মাইনাস করতে হয়েছে কত, মাইনাস করতে হয়েছে 5°50'। তো এই হচ্ছে আমাদের টোটাল রেজাল্ট। এই ম্যাথের অঙ্ক কিন্তু খুবই সহজ, যদি মাথায় একবার নিতে পারো তাহলে কিন্তু তোমার জন্য খুবই খুবই সহজ হবে। তো এই ম্যাথটা কিন্তু আসলে তোমাদের পরীক্ষায় আসার মতো, দেন হচ্ছে পরীক্ষায় কিন্তু এই টাইপের ম্যাথ চলে আসে। তো এই টাইপের যদি ম্যাথ আসে সবগুলো টাইপ কিন্তু সেম, সব টাইপ সেম, এছাড়া আর কিচ্ছু কাজ নাই। তো তোমাদের পার্থক্য বের করতে হবে, তারপর সম্মুখ বিয়ারিং পশ্চাৎ বিয়ারিং বের করতে হবে, স্থানীয় আকর্ষণ কতটুকু আছে সেটা আমাদের বের করে দিতে হবে। তাছাড়া টাইপ নাম্বার 1 এ আর কোনো চেঞ্জ কিন্তু আসবে না। তো এতটুকুই ছিল টাইপ নাম্বার 1 এর ম্যাথ। এখন আমরা দেখব টাইপ নাম্বার 2। আচ্ছা, এখন একটা আমরা ম্যাথ করি যেটা হচ্ছে কম্পার জরিপে ব্যবহৃত আমাদের প্রাথমিক পরিভাষা সেই অধ্যায়েরই, সেই অধ্যায়ের ম্যাথটা যদি আমরা দেখি যে প্রবলেম নাম্বার 1 এটা হচ্ছে টাইপ নাম্বার 2 তে গেছে। তো টাইপ নাম্বার 2 তে আমরা যদি আলোচনা করতে চাই আমাদের কয়েকটা সূত্র জানতে হয়। সেই সূত্রগুলো আমরা একটু লিখে দিছি। সুষম ষড়ভুজ মানে যে কোনো ষড়ভুজের অন্তঃস্থ কোণ এবং বহিঃস্থ কোণের সূত্র আমরা আগে থেকে জানি, সেই সূত্রটাই আবার শিখতে হবে। সেটা হচ্ছে 2n মাইনাস হচ্ছে 4 ডিভাইডেড বাই n ইনটু 90° বা এক সমকোণ। তো আমরা এটা যদি নেই তাহলে দেখো কেমন হয়, সেটা হচ্ছে n হচ্ছে বাহুর সংখ্যা, n হচ্ছে কি বাহুর সংখ্যা বসাইতে হয়। তো এটা অন্তঃস্থ কোণের ক্ষেত্রে, বহিঃস্থ কোণ হইলে এখানে মাইনাসের জায়গায় শুধু প্লাস হয়ে যাইতো, সেটাই কিন্তু আমাদের বহিঃস্থ কোণ হয়ে যাইতো। তো এখন কথা হলো আমরা যদি একটু দেখি যে সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণ বহিঃস্থ কোণের সূত্র দেখলাম, এখন ধানাবর্তে পরবর্তী বাহুর বিয়ারিং। আচ্ছা, আমাদের এই অধ্যায়ের এই টাইপ নাম্বার 2 তে যেটা থাকবে সেটা হচ্ছে পরবর্তী বাহুর বিয়ারিং নির্ণয় করা। যে কোনো একটা বাহুর বিয়ারিং দেওয়া থাকবে, সেই বিয়ারিং এরটা দেখে বা সেই বিয়ারিংটাকে বেস ধরে অন্য একটা বাহুর বিয়ারিং আমাদের কি করতে হবে, বের করতে হবে। ধরো আমাদের হচ্ছে এটা উত্তর রেখা, এটা কি রেখা, উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরেই কিন্তু আমাদের দেখানো হয়। তো উত্তর রেখার সাথে ডানাবর্তে ধরো এইভাবে এ একটা বি, এ বি একটা রেখা আসছে, সেই রেখাটার এখানে উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে কোণ হয়েছে 70°। সেই 70°টাই হচ্ছে এ বি বাহুর বিয়ারিং, এ বি বাহুর কি বিয়ারিং। তো এখন আবার এই এ বি বাহুর বিয়ারিং থেকে আমরা যদি বি এ বাহুর বিয়ারিং বের করতে চাই, এই উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে এখান পর্যন্ত যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু বি এ রেখার বাহুর বিয়ারিং। বি এ বাহুর বিয়ারিং এবং এ বি বাহুর বিয়ারিং এটা কিন্তু তফাৎ আছে। যেটা হচ্ছে এ বি বাহুর বিয়ারিং সেটা হচ্ছে এই এ বি রেখার সম্মুখ বিয়ারিং,
আবার বি এ রেখার বিয়ারিং যখন আমরা বলবো সেটা কিন্তু পশ্চাৎ বিয়ারিং হবে। তো এখানে 70°, তাহলে এইটুকু আবার হচ্ছে 70° প্লাস হচ্ছে এখানে 180°। তো এই যে 180 প্লাস 70 কত হয় 250°। সেই 250° টোটাল হচ্ছে বি এ বাহুর বিয়ারিং। তো এইভাবে হচ্ছে একটা বাহুর বিয়ারিং দেওয়া থাকলে অন্য একটা বাহুর বিয়ারিং আমাদের বের করতে হয়, ঠিক আছে। তো এখন আসো আমাদের বলে দিছে এ বি সি ডি ই এফ একটি সমবাহু ষড়ভুজ। সমবাহু কি ষড়ভুজ বলে দিছে। তো ষড়ভুজটির এ বি বাহুর পূর্ণবৃত্ত বিয়ারিং আমাদের বলে দিছে। বিয়ারিং আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে পূর্ণবৃত্ত বিয়ারিং, আবার হচ্ছে হ্রাসকৃত বিয়ারিং। তো হ্রাসকৃত বিয়ারিং থাকলে যদি নাও বলে দিত, হ্রাসকৃত বিয়ারিং থাকলে আমাদের কিন্তু এখানে মান দেওয়া থাকতো। সেই মানটা আবার কি, সেই মানটা হচ্ছে তোমার দিক উল্লেখ করে দিত, দিক উল্লেখ করে দিত। এখন আসো সুষম ষড়ভুজটা আমরা আঁকি। সুষম ষড়ভুজটা যদি আঁকি তাহলে আমাদের হচ্ছে এইরকম হবে, এইরকম হবে, ঠিক আছে। তো এখন আসো আমরা যদি এই সুষম ষড়ভুজের আমরা ধরো এখান থেকে আমরা এ নিলাম, বি নিলাম, সি নিলাম, ডি নিলাম, ই এফ এই পর্যন্ত আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এখন যেটাই বলো না কেন, তো এখন এবি বাহুর বিয়ারিং, আচ্ছা বি এবি বাহুর বিয়ারিং যেহেতু আমরা বলছি এবি বাহুর বিয়ারিং, তাহলে আমাদের হচ্ছে কত হবে এইটুকু 30°। এইটুকু দেখো 30° বলা আছে এবি বাহুর বিয়ারিং। তার মানে এখান থেকে এটুকু হচ্ছে বি, এটুকু হচ্ছে সি, এটুকু হচ্ছে ডি, এটুকু হচ্ছে এফ, এটুকু হচ্ছে এফ, ABCDEF। এখন আমাদের প্রত্যেকটা বাহুর বিয়ারিং বের করতে হবে। এবি বাহুর বিয়ারিং দেওয়া আছে, বিসি বের করতে হবে, সিডি বের করতে হবে, ডিই বের করতে হবে, ইএফ বের করতে হবে, এফ এ বের করতে হবে। এই বাহুগুলোর বিয়ারিং আমাদের বের করতে হবে। তো এখন আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমাদের সলিউশনে দেখো কি বলে। সলিউশনে গেলে আমরা হচ্ছে প্রথমতই আমরা এবি বাহুর বিয়ারিং কত দেওয়া আছে, এবি বাহুর আমাদের ধরতে হবে এটা ডান আবর্তে ঘোরাবো নাকি বাম আবর্তে ঘোরাবো, আমরা কোন দিকে ঘোরাবো সেটার উপর বেস করে কিন্তু আমাদের এটা হবে। তো আমরা ধরলাম এটা বাম আবর্তে ঘুরবে, এটা কি করতেছে বাম আবর্তে, বাম আবর্তে ঘুরবে। আমরা ধরে নিলাম তোমাদের যে এটা দিক দেখাতে হবে ভেন্ডাটরি না, বাম আবর্তে। তো বাম আবর্তে যদি আমরা বিয়ারিং গুলা নির্ণয় করি তাহলে হচ্ছে এবি বাহুর বিয়ারিং, বাহুর বিয়ারিং সমান কত বলছে, সমান হচ্ছে আমাদের 30° বলা আছে। এটা কিন্তু বলাই আছে এবি বাহুর বিয়ারিং 30°। তো এখন এবি বাহুর বিয়ারিং পাইলাম, এখন আমাদের লাগবে হচ্ছে বিসি বাহুর বিয়ারিং। সেই বিসি বাহুর বিয়ারিং যদি আমরা বের করতে চাই, বিসি বাহুর বিয়ারিং সমান আমাদের হচ্ছে এখানে সূত্র দেখো, ডান আবর্তে এবং বাম আবর্তের জন্য সূত্রটা কিন্তু সেম, সূত্রটা সেম। তো এখন এ এটা হচ্ছে অন্তস্থ কোণ বা বহিস্থ কোণের হচ্ছে মান, এটা হচ্ছে কি প্লাস মাইনাস এ, সেটা হচ্ছে বহিস্থ কোণ হতে পারে অন্তস্থ কোণ হতে পারে। তো আমরা বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের বেজে কোনটা বহিস্থ কোণ দেন হচ্ছে কোনটা অন্তস্থ কোণ সেইটা বেজে আমাদের কিন্তু এখানে প্লাস মাইনাস হবে। তো একটা ম্যাথের ক্ষেত্রে আমরা অন্তস্থ কোণ যদি এটার অন্তস্থ কোণগুলো যদি বের করতে চাই সুষম ষড়ভুজের অন্তস্থ কোণ এই সূত্র অ্যাপ্লাই করে, তাহলে দেখো তো কত আসে, 2 ইনটু হচ্ছে 6 মানে ষড়ভুজ যেহেতু, তারপর হচ্ছে -4 ইনটু হচ্ছে 90° ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত 6। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে অন্তস্থ কোণ 120° আসবে। সেটা কি অন্তস্থ কোণ আসছে। তো অন্তস্থ কোণ আমরা যেহেতু বাম আবর্তে নিচ্ছি তাহলে অন্তস্থ কোণ কি পজিটিভ না, বাম আবর্তে কি অন্তস্থ কোণ পজিটিভ। দেখো এটা হচ্ছে বাম আবর্তে পরবর্তী বাহুর বিয়ারিং নির্ণয়ের জন্য অন্তস্থ কোণ কিন্তু পজিটিভ হয়। অন্তস্থ কোণ কোনগুলা, এই যে এইগুলা প্রতিটা কোণ দেহ 120° করে আছে, 120°। তো আমরা যদি বহিস্থ কোণ বের করতাম তাহলে কিন্তু এই বাহিরের কোণটা দিয়ে আমাদের কাজ করতে হইতো বা বহিস্থ কোণ মাইনাস হইতো। তো এখন আমাদের আসো এই পূর্ববর্তী বাহুর বিয়ারিং, এই যে পি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তার আগের বাহুর বিয়ারিং আমাদের কত আছে 30°, এই আগের বাহুর বিয়ারিং নিলাম। তো এখন আসো আমাদের হচ্ছে এখানে কি অন্তস্থ কোণ পজিটিভ হয় বামাবর্তে, সেটা হচ্ছে আমরা অন্তস্থ কোণ পজিটিভ করলাম 120, 120 তো সবগুলোর কি 120 না 120°। তো এখন আসো তার পরবর্তীতে আমাদের প্লাস মাইনাস 180° আছে, এই প্লাস মাইনাসটা কিভাবে হবে সেটা আমাদের এই দুইটা যোগ করার পর যদি দেখি যে 180° থেকে আমাদের ছোট আছে তাহলে 180° যোগ করব, আবার যদি 180° ওভার হয়ে যায় তাহলে আমরা 180° মাইনাস করব। দেখো এটা যোগ করার পর কত আসে 150, তাহলে কি 180° থেকে ছোট, তাহলে আমরা এটা যোগ করে দেব 180।
তো এখন আমাদের কত হবে, এটার যদি আমরা মান বের করি তাহলে আমাদের আসতেছে 330 ডিগ্রি। তারপর আসো সিডি বাহুর বিয়ারিং। সিডি বাহুর বিয়ারিং যদি আমাদের বলে তাহলে এই পূর্ববর্তী বাহুর বিয়ারিং, তার মানে তার আগের, রিসেন্টলি তার আগের বাহুর বিয়ারিং, এই সিডি বাহুর বিয়ারিং বের করতে গেলে আমাদের এই বাহুর বিয়ারিং লাগবে। তো এখন আসো তার পরবর্তীতে প্লাস আমাদের 120 করতে হবে, কারণ অন্তস্থ কোণ আমরা বের করছি, সেটা হচ্ছে আমাদের প্লাস করতে হবে। তার পরবর্তীতে আসো এখন আমরা এই দুইটা যোগ করার পর আমরা দেখতেছি যে 180 ডিগ্রি থেকে অনেক বেশি হয়, তাহলে 180 ডিগ্রি এখন কিন্তু মাইনাস করতে হবে। তো এখন যদি আমরা মাইনাস করি তাহলে আসতেছে আমাদের হচ্ছে 270 ডিগ্রি। 270 ডিগ্রি। তো এখন আসো আমাদের ডি ই বাহুর বিয়ারিং, এই বাহুর বিয়ারিং। তো এই বাহুর বিয়ারিং যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের 270 লাগবে, তারপর হচ্ছে প্লাস 120 করব, দেন হচ্ছে মাইনাস 180 ডিগ্রি করব। তো এটা করার পর আমাদের কত আসবে, এটা দুই জোড়া যোগ করার পর 180 ডিগ্রি থেকে যেহেতু বেশি, তার মানে আমরা 180 ডিগ্রি মাইনাস করব। তো এটা ক্যালকুলেশন করার পর আমাদের আসবে হচ্ছে 210 ডিগ্রি। 210 ডিগ্রি। তো এখন আসো ইএফ বাহুর বিয়ারিং, এটা যদি আমরা বের করতে চাই 210 প্লাস হচ্ছে 120 মাইনাস হচ্ছে 180। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 150 ডিগ্রি। এটা কোনটা, এটা হচ্ছে ইএফ বাহুর বিয়ারিং, ইএফ বাহুর বিয়ারিং। তো এফ এ বাহুর বিয়ারিং কত আসবে, এফ এ বাহুর বিয়ারিং, এফ এ বাহুর বিয়ারিং আমরা বের করতে গেলে 150 লাগবে, প্লাস হচ্ছে 120 লাগবে, মাইনাস হচ্ছে 180 লাগবে, আসবে হচ্ছে 90 ডিগ্রি। তো এখন আসো আমাদের হচ্ছে চেক দেওয়ার জন্য এ বি বাহুর বিয়ারিং আবার বের করব। এ বি বাহুর বিয়ারিং আমাদের কত আসবে, 30 ডিগ্রি, কিন্তু আমরা জানি সেই জিনিসটা আমাদের মিলে কিনা সেটা আমরা বের করব। 120 আমাদের প্লাস হবে, মাইনাস হবে 180। দেখো এটা ক্যালকুলেশন করো, আমাদের 30 ডিগ্রি কিন্তু মিলে যাবে। তো এটা হচ্ছে নিরীক্ষিত, নিরীক্ষিত। তো এই হচ্ছে আমাদের এই অঙ্ক। তো এই বিয়ারিং এর অঙ্ক আসলে পারা যাবে না, অবশ্যই কিন্তু পারা যাবে, খুবই সহজ একটা ম্যাথ। এখন আসো আমরা আরেকটা ম্যাথ করি। এটা যদি ডানাবর্তে বা বামাবর্তে, তোমাদের যদি ডানাবর্তে বামাবর্তে যেটা বলে, যেটা ইচ্ছা তোমরা যেটাই করতে পারো, যদি না বলে দেয়, আর যদি বলে দেয় তাহলে যে কোনো একটা করতে দিতে হবে। এখন আসো আমরা হচ্ছে ধরো ক খ রেখার বিয়ারিং, আমরা একটা ছোট্ট একটা ম্যাথ করি। ধরো ক খ রেখার, এটা ক এবং হচ্ছে এটা খ, এই ক খ রেখার বিয়ারিং আমাদের বলা আছে, এই যে বিয়ারিং এই মানটুকু বলা আছে আমাদের হচ্ছে ক খ বাহুর বিয়ারিং, তো আমাদের বলে দিয়েছে কত, 172 ডিগ্রি 20 মিনিট, 172 ডিগ্রি 20 মিনিট। এবং আমাদের হচ্ছে এই যে খ এবং গ, এই বাহুর বিয়ারিং তো বলে নাই, আমাদের হচ্ছে অন্তস্থ কোণটা বলে দিছে, সেই অন্তস্থ কোণ বলে দিছে 150, এটা হচ্ছে গ পয়েন্ট। তো এটা হচ্ছে বলে দিছে 150 ডিগ্রি কত মিনিট, 45 মিনিট আমাদের বলে দিছে। এখন এটা যদি বলে, আমাদের বলছে যে এই যে ক খ বাহুর বিয়ারিং আমরা পাইলাম, এখন খ গ বাহুর বিয়ারিং আমাদের বের করতে বলছে। খ গ বাহুর বিয়ারিং কত হবে, বিয়ারিং ইকুয়াল টু 1। তো এটা আমরা কিভাবে বের করব, এটা বের করার জন্য আমাদের দেখো এখানে ক খ বাহুর বিয়ারিং আমাদের বলে দিচ্ছে, মানে পূর্ববর্তী, এটা বাহুর বিয়ারিং বের করতে বলছে, এটা আমাদের পূর্ববর্তী বাহু, তার মানে আমাদের হচ্ছে 172 ডিগ্রি 20 মিনিট, এটা আমাদের বলা আছে পূর্ববর্তী বাহুর বিয়ারিং। এখন অন্তস্থ কোণ বলা আছে, এটা কি অন্তস্থ কোণ, সেই অন্তস্থ কোণ কত বলা আছে, 150 ডিগ্রি 45 মিনিট। এটা আমরা কি কোণ নিচ্ছি, এটা কোন দিকে ঘুরতেছে, এটা হচ্ছে ধরো ডানাবর্তে ঘুরতেছে। তো ডানাবর্তে যদি ঘুরে তাহলে 150 ডিগ্রি কি হবে, মাইনাস হবে, কারণ অন্তস্থ কোণ মাইনাস হয়। তো এখন আসো আমরা এই দুইটা যোগ করার পর, এই দুইটা আমরা হচ্ছে যোগ বিয়োগ করার পর আমাদের মানটা আসতেছে 180 ডিগ্রি থেকে অনেক ছোট, তাহলে আমরা 180 ডিগ্রি কি করতে হবে, যোগ করতে হবে। এটার মতোই এই সূত্রটাই অ্যাপ্লাই করে দিছে, এই যে সূত্রটা। তো এখন আমাদের ক্যালকুলেশন যদি করি আমাদের কিন্তু একটা মান আসবে, সেটা হচ্ছে আমাদের কি আসবে, সেটা আসতেছে আমাদের হচ্ছে 201 ডিগ্রি 35 মিনিট, 201 ডিগ্রি 35 মিনিট। এই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। তো এখন এটা যদি আমাদের বামাবর্তে হইতো, বামাবর্তে হতে পারতো না, হতে কিন্তু পারতো। তো বামাবর্তে হইলে আমাদের কিন্তু এখানে পজিটিভ করে দেন হচ্ছে আমাদের 180 ডিগ্রি বা মাইনাস হইতো, তখন তখন যেটা আসতো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হইতো। তো এতটুকু ছিল তোমাদের এই অধ্যায়ে টাইপ নাম্বার 2। এই অধ্যায়ে কম্পাস জরিপে ব্যবহৃত প্রাথমিক পরিভাষা, সেখান থেকে কিন্তু তোমাদের ম্যাথ থাকবেই, সেখান থেকে ম্যাথ থাকবেই। তো এখানে থিওরিও তোমার হচ্ছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন আসতে পারে। তো ম্যাথ কিন্তু এখানে থাকবে।
এটা মাথায় রেখো, ম্যাথ থাকবে। তারপর হচ্ছে আমরা নবম অধ্যায় দেখবো বিয়ারিং রূপান্তর। বিয়ারিং রূপান্তর থেকে তোমাদের বড় ম্যাথ না থাকলেও এখান থেকে হচ্ছে ছোট ছোট ম্যাথ থাকে সংক্ষিপ্ততে। তারপর হচ্ছে প্লেন টেবিল জরিপের মৌলিক ধারণা, এখানে আমাদের একটা রচনামূলক করতে হবে। আর হচ্ছে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত তো আছে। তার পরবর্তীতে 11-12 চ্যাপ্টার, এখানে তোমাদের কোনো রচনামূলক নাই, সেখান থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত তোমাদের দেখে নিতে হবে। তো এতটুকুই ছিল। আমরা হচ্ছে এখন যাব নবম অধ্যায়। আচ্ছা, অধ্যায় নাম্বার 9 আমরা যদি একটু দেখি বিয়ারিং রূপান্তর, এটা আসলে কিভাবে রূপান্তর করে। একটা বিয়ারিং দেওয়া থাকলে ওইটাকে অন্য একটা বিয়ারিং এ রূপান্তর করতে হয়। সেই জিনিসটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে কি প্রকৃত বিয়ারিং এবং হচ্ছে চুম্বকীয় বিয়ারিং। আচ্ছা, প্রকৃত বিয়ারিং কিভাবে বের করবে এবং হচ্ছে চুম্বকীয় বিয়ারিং অক্ষ এবং পূর্ব অনক্ষ পূর্ব বা পশ্চিম দেওয়া থাকলে। আচ্ছা, চুম্বকীয় বিয়ারিং কি? ধরো এখানে উত্তর রেখা, সেই উত্তর রেখার সাথে আমাদের চুম্বকীয় যদি একটা প্রভাব বিস্তার থাকে, মানে প্রভাব থাকে, সেই প্রভাবের কারণে দেখা যাবে যে এই রেখাটা আমাদের হচ্ছে একটু হেলে যাবে এবং এই রেখাটা একটু হেলে যাবে, মানে উত্তর দক্ষিণ রেখাটা আমাদের একটু কি করতে হবে, কি করবে, একটু হেলে যাবে। সেই হেলানোটা যদি আমাদের পূর্ব দিকে হয় তাহলে হচ্ছে অনক্ষ পূর্ব হবে, এবং যদি পশ্চিম হয় তাহলে অনক্ষ পশ্চিম হবে। এখন আমরা যদি প্রকৃত বিয়ারিংটা বের করতে চাই, মানে এই যে প্রকৃত বিয়ারিং ধর বা প্রকৃত উত্তর রেখাটা বের করতে চাই, বা কোনো রেখার প্রকৃত বিয়ারিং বের করতে চাই, তখন অনক্ষ যদি পূর্ব থাকে তাহলে আমাদের যোগ করতে হবে, অনক্ষ যদি পশ্চিম থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হবে। অনক্ষ যদি পশ্চিম থাকে কি করতে হয়, বিয়োগ করতে হয়। সেটা হচ্ছে চুম্বকীয় বিয়ারিং এর সাথে, চুম্বকীয় বিয়ারিং এটা, দেন হচ্ছে এটার সাথে এই যে অনক্ষটা, সেই অনক্ষটা আমাদের যোগ বা বিয়োগ করতে হয়। তো এখন আসো আমরা যদি একটা ম্যাথ করতে যাই এরকম, এগুলো তোমাদের হচ্ছে শর্ট ম্যাথ থাকবে। যে চুম্বকীয় বিয়ারিং, একটা ম্যাথে ধরো চুম্বকীয় বিয়ারিং সমান আমাদের বলা আছে হচ্ছে 132 ডিগ্রি 45 মিনিট, 45 মিনিট, এবং অনক্ষ, অনক্ষ বলা আছে আমাদের কত, অনক্ষ বলা আছে হচ্ছে 1 ডিগ্রি 15 মিনিট, 15 মিনিট। এটা কি মূলত 1 ডিগ্রি 15 মিনিট আমরা যদি দেখতে চাই, এটা হচ্ছে আমাদের কি আসলে, এটা আমাদের বলে দিছে ওয়েস্ট, মানে পশ্চিম দিকে। ইস্ট ওয়েস্ট তোমাদের এরকম অক্ষর দিয়ে বলে দিতে পারে, ওয়েস্ট মানে কি পশ্চিম। তো এখন পশ্চিম যদি হয় তাহলে আমাদের এখানে বলছে প্রকৃত বিয়ারিং কত, কন্ট্রোল ফল। তো এখন প্রকৃত বিয়ারিং এর আমরা সূত্র কোনটা চলে যাবে, এই যে এটা, এটার যদি আমরা প্রকৃত বিয়ারিং বের করতে চাই তাহলে দেখো চৌম্বকীয় বিয়ারিং আমাদের কত আছে, 132 ডিগ্রি 45 মিনিট। তো এটা আমরা নিলাম চুম্বকীয় বিয়ারিং, মাইনাস হচ্ছে অনক্ষ পশ্চিম, তো মাইনাস 1 ডিগ্রি 15 মিনিট। এটা যদি আমরা করি তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে কত, ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে 131 ডিগ্রি 30 মিনিট, 131 ডিগ্রি 30 মিনিট। এটা হচ্ছে আমাদের মান। তো এখন এটাই হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে প্রকৃত বিয়ারিং অ্যান্সার। তো এরকম দুইটা সূত্র তোমাদের মাথায় রাখতে হবে, যে কোনোটা চলে আসতে পারে তোমাদের সংক্ষিপ্ততে। তো এখন আসো সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং এর মধ্যে পার্থক্য 180 ডিগ্রি। তো এখন আমাদের ধরো কোন একটা বিয়ারিং আমাদের সম্মুখ বিয়ারিং দেওয়া আছে, এটা পশ্চাৎ বিয়ারিং বের করতে বলবে। ধরো এবি বাহুর বিয়ারিং, এবি বাহুর সম্মুখ বিয়ারিং আমাদের বলা আছে বিয়ারিং সমান 70 ডিগ্রি। তাহলে এবি বাহুর পশ্চাৎ বিয়ারিং, বিয়ারিং কত, তাহলে কত হবে, এটা আমরা কিভাবে বের করব। বিয়ারিং বলতে কি বুঝি আসলে মূলত, বিয়ারিং বলতে আমরা এমন একটা জিনিস বুঝি যেটা হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই দিকের সাথে নর্থ সাউথ ইস্ট, সরি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই দিকগুলোর সাথে কিন্তু আমরা বুঝে থাকি, তাই না। তো এখন এই দিকের সাথে নর্থের সাথে আমার মানে উত্তর রেখার সাথে ডানাবর্তে কত ডিগ্রি কোণ, এখানে 70 ডিগ্রি ঘুরে, 70 ডিগ্রি যাওয়ার পর আমাদের যেই রেখাটা উৎপন্ন করবে সেটাই হচ্ছে এবি রেখা। তো এই এবি রেখার বিয়ারিং হচ্ছে আমাদের 70 ডিগ্রি, এটাই বলে দিছে। মানে বিয়ারিং যদি বলে দেয় এরকম ভাবে তাহলে আমাদের রেখাটা এরকম পজিশনে হবে। তো এখন আসো তার পরবর্তীতে আমরা যদি একটু দেখি যে এইখানে আবার যদি এই দিকগুলা দেই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট,
এখন এইটার সাথে এই উত্তর রেখার সাথে আবার এই বি এ রেখার বিয়ারিং বা এই রেখাটা আবার কত রেখা কত কোণ উৎপন্ন করছে সেটা আমাদের বের করতে হবে। তো এটা তো 70 ডিগ্রি ছিল, এটা 70 ডিগ্রি। তো এখান থেকে এতটুকু পর্যন্ত কি একটা সরল রেখার কোণ কত হয়? 180। তাহলে 180 প্লাস 70 তাহলে কত হবে? পশ্চাৎ বিয়ারিং কত হবে? পশ্চাৎ বিয়ারিং এ বি রেখার পশ্চাৎ বিয়ারিং সমান হচ্ছে 180 প্লাস হচ্ছে 70, 180 প্লাস 70। তো এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসবে 250 ডিগ্রি। এই হচ্ছে বিএবি বাহুর পশ্চাৎ বিয়ারিং হচ্ছে 250। তো এখন আমাদের দেখো এখানে পার্থক্য বলছে। তো এখানে আমাদের হচ্ছে সম্মুখ বিয়ারিং মাইনাস পশ্চাৎ বিয়ারিং, মাইনাস পশ্চাৎ বিয়ারিং ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তো এখন সম্মুখ বিয়ারিং আমাদের হচ্ছে বলা আছে 70 ডিগ্রি, বা পশ্চাৎ বিয়ারিং আমাদের বলা বের করতে বলবে, তখন আমাদের কিন্তু এটা সাইড রূপান্তর, সাইড এর পাশে ওপাশ করে দিলে কিন্তু আমাদের এইভাবে বের করতে পারবো। তো আসলে মূলত এই জিনিসগুলো আমাদের হচ্ছে চিত্র সহকারে বুঝতে পারলে তত ভালো হয়। তো চিত্র দেন হচ্ছে যদি আমরা নিখুঁতভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই ম্যাথগুলো একদম ইজি লাগে। তো এখন আসো তার পরবর্তীতে আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে পূর্ণবৃত্ত বিয়ারিং ও হ্রাসকৃত বিয়ারিং রূপান্তর। আসলে পূর্ণবৃত্ত বিয়ারিং যেটা, আমরা যদি এই জিনিসটা বুঝে থাকি যে পূর্ণবৃত্ত বিয়ারিং এবং হ্রাসকৃত বিয়ারিং কি, সেই জিনিসটার মাধ্যমে আমরা হচ্ছে সব জিনিসগুলা করতে পারবো। দেখো আমাদের উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে যেই কোণ উৎপন্ন করে যে কোনো রেখা, সেই ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই এ বি রেখার বিয়ারিং হবে তাহলে কত? এই যে এতটুকু যে কোণ উৎপন্ন হয়েছে সেটা ধরো আমার হচ্ছে 270, 280, 90 বা 320 ডিগ্রি। 320 ডিগ্রি হচ্ছে এ বি বাহুর বিয়ারিং, এটা হচ্ছে পূর্ণবৃত্ত বিয়ারিং। তো এখন এই বাহুটার যদি ধরো আমরা হচ্ছে হ্রাসকৃত বিয়ারিং বের করতে চাই তাহলে দেখো কত হবে। হ্রাসকৃত বিয়ারিংটা হবে এই উত্তর এবং দক্ষিণ রেখার সাথে। আমরা তো এতক্ষণ পর্যন্ত নিছিলাম যে উত্তর রেখার সাথে ডানাবর্তে ঘুরে, বাট আমাদের উত্তর দক্ষিণ রেখার সাথে ডানেও ঘুরতে পারে বামেও ঘুরতে পারে। তো দেখো আমাদের যেটা থেকে নিকটবর্তী সেইটা থেকে আমরা নিব। তো এখন এটা কি? এটা দক্ষিণ। তো এই দক্ষিণ থেকে কি এই রেখাটা নিকটবর্তী নাকি নর্থ থেকে মানে উত্তর থেকে নিকটবর্তী? অবশ্যই উত্তর থেকে নিকটবর্তী। সেই এতটুকু রেখা আমাদের কতটুকু? এতটুকু মূলত কত? 360 থেকে আমাদের টোটাল সার্কেলটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের কত? 360। তো 360 থেকে আমরা মাইনাস করবো, দেন হচ্ছে এই এতটুকু পর্যন্ত সেটা হচ্ছে 320। তাহলে আমাদের যতটুকু এইটুকু যতটুকু থাকবে সেটাই হচ্ছে আমাদের কি হ্রাসকৃত বিয়ারিং। তাহলে কত আসবে? 40 ডিগ্রি। তো এখন এই হ্রাসকৃত বিয়ারিং আমরা এভাবে কিন্তু প্রকাশ করতে পারি না। তো হ্রাসকৃত বিয়ারিং ক্ষেত্রে আমাদের হচ্ছে দিক উল্লেখ করতে হয়। এখানে নর্থ এবং ওয়েস্টের সাথে কিন্তু আমাদের এটা আসছে। তো এখানে আমাদের নর্থ আসবে, যেটা থেকে শুরু হয়েছে সেটা, এবং হচ্ছে যেই ঘরে গেছে এই ঘরে গেছে মূলত সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট। নর্থ এবং ওয়েস্ট থাকবে। তো এখন আসো আমাদের যদি বলে দেয় পূর্ণবৃত্ত বিয়ারিং সমান 170 ডিগ্রি হলে হ্রাসকৃত বিয়ারিং কত? কত? তো এটা বের করা যাবে না? হ্রাসকৃত বিয়ারিং যদি আমরা বের করতে চাই আমরা চিত্রের মাধ্যমে সবগুলো করব। হ্যাঁ, এখানে নর্থ, এখানে সাউথ, ইস্ট, ওয়েস্ট। তা এখন আসো আমাদের 170 ডিগ্রি, 170 ডিগ্রি কোথায় আসবে? এখানে এটা হচ্ছে 180, তাহলে আমাদের এই পজিশন বরাবর আসবে 170 ডিগ্রি। তো 170 ডিগ্রি যদি এটা হয় তাহলে আমাদের নর্থ এবং সাউথের সাথে যেই কোণটা উৎপন্ন করে নিকটবর্তী সেই কোণটা হচ্ছে আমাদের কি? সেই কোণটা হচ্ছে আমাদের হ্রাসকৃত বিয়ারিং। তো এটাই হচ্ছে রিডিউসড বিয়ারিং, হ্রাসকৃত বিয়ারিং আরবি। তো এখন এই হ্রাসকৃত বিয়ারিংটা আমরা এটা বের করব কিভাবে? এটা আমরা টোটাল কোণ জানি 180। তো 180 থেকে মাইনাস করতে হবে আমাদের এই যে 170। তো 170 মাইনাস করার পর আমাদের থাকতেছে 10 ডিগ্রি। এই যে এই মানটা কিন্তু আমাদের 10 ডিগ্রি হচ্ছে। তো 10 ডিগ্রিটা কি? এই 10 ডিগ্রিটা শুধু 10 ডিগ্রি লিখলেই হবে না, সেটা হচ্ছে সাউথ এবং ইস্টে কোন ঘরে গেছে সেই ঘরটা আমাদের লিখতে হবে। তো অবশ্যই আমাদের হচ্ছে নর্থ এবং সাউথের যে মানটা বা নর্থ এবং সাউথ সবসময় আগে হবে। তো এখানে সাউথ আসছে, সাউথের আগে হবে, সাউথটাই আগে হবে। তো এরকম ভাবে কিন্তু আমাদের মানগুলো নির্ণয় করতে হবে। এখন আসো আমাদের যদি হ্রাসকৃত বিয়ারিং বলে দেয়, ধরো হ্রাসকৃত বিয়ারিং সমান আমাদের 40 ডিগ্রি বলে দিল, সেটা হচ্ছে ধরো আমাদের বলে দিল হচ্ছে সাউথ অ্যান্ড ওয়েস্ট, এটা আমাদের বলে দিচ্ছে। তাহলে এখন আমাদের বলছে যে পূর্ণবৃত্ত বিয়ারিং কত?
বিয়ারিং সমান সমান কত। তো এখন দেখো আমরা হচ্ছে দিক যদি দেখি, এটা হচ্ছে আমাদের নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তো এখন আসো আমাদের হচ্ছে এইখানে সাউথ অ্যান্ড ওয়েস্টের মাধ্যম, ওয়েস্ট বলছে আমাদের হচ্ছে কত ডিগ্রি, 40 ডিগ্রি। তার মানে এই যে এতটুকু হচ্ছে 40 ডিগ্রি, এটুকু আমরা জানলাম। এখন এটা হচ্ছে সাউথ এবং ওয়েস্টের ঘরে, এই যে সাউথ এন্ড হচ্ছে ওয়েস্টের ঘরে আমরা নিছি। তো এখন হচ্ছে পূর্ণবৃত্ত বিয়ারিং যদি বের করতে চাই, তার মানে এখান থেকে এই রেখা পর্যন্ত যত ডিগ্রি কোণ উৎপন্ন করছে ততটা। তো এখন এটা যদি আমরা বের করি, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত 180, আর এইখান থেকে এইটুকু কত 40। তাহলে 180 প্লাস পূর্ণবৃত্ত বিয়ারিং সমান কত হবে, 180 প্লাস হচ্ছে 40 ডিগ্রি। তো তাহলে আমাদের কত হলো, 220 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে তোমাদের কিন্তু ম্যাথ থাকতে পারে, দেন হচ্ছে এগুলা হচ্ছে তোমার সংক্ষিপ্ততে থাকবে এবং অতি সংক্ষিপ্ততেও থাকতে পারে। তো তোমাদের এগুলা কিন্তু অ্যান্সার করাটা আমি মনে করছি না যে এগুলা হচ্ছে খুব কঠিন হবে, এগুলা খুবই সহজ থাকবে। তো দেন হচ্ছে তার পরবর্তীতে তোমার হচ্ছে প্লেন টেবিল জরিপের, প্লেন টেবিল জরিপের হচ্ছে মৌলিক ধারণা থেকে আমরা হচ্ছে একটা প্রশ্নই দেখব। সেই প্রশ্নটা দেন হচ্ছে আমরা একটু দেখি, যে প্লেন টেবিল জরিপের বিকিরণ পদ্ধতি আলোচনা করো। প্লেন টেবিল জরিপে বিকিরণ পদ্ধতি 10 নম্বর অধ্যায় আমাদের কি বলছে, 10 নম্বর অধ্যায় হচ্ছে প্লেন টেবিল জরিপে, এটা শেষ। দেন হচ্ছে এই অধ্যায় থেকে রচনামূলক থাকতে পারে, যেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি, প্লেন টেবিল জরিপে বিকিরণ পদ্ধতি আলোচনা করো। টেবিল পদ্ধতিতে বিকিরণ পদ্ধতি আলোচনা করো, এইটা হচ্ছে আমাদের কিন্তু আসতে পারে। তো এখন আমাদের এটা কিভাবে, ধরো এইখানে হচ্ছে মাঠের মধ্যে আমরা একটা টেবিল দিব, মাঠের মধ্যে একটা টেবিল নিব, সেইখানে একটা পয়েন্ট নিব। ধরো এইখানে হচ্ছে একটা জমির হচ্ছে সীমানা আছে, এরকম ভাবে একটা সীমানা আছে, ধরো এরকম ভাবে একটা সীমানা আছে। তো এই সীমানাগুলা এই কর্নারে আছে। তো এইখানে তেপায়ার উপর আমরা টেবিলটা বসানোর পর এইখান বরাবর একটা রেখা টানবো, রেখা টানার পর কোনো একটা স্কেলে আমরা এখানে একটা পয়েন্ট নিব, আবার এইখান বরাবর হচ্ছে আমরা একটা পয়েন্ট নিব একটা স্কেলে। ধরো একটা স্কেলে ধরো এখানে আমার হচ্ছে 100 মিটার আছে, সেই 100 মিটারকে আমরা হচ্ছে 5 দ্বারা ভাগ করলাম, মানে অনুপাত হারে আমরা এখানে 5 নিয়ে নিলাম। সেটা হচ্ছে আমাদের কত, ধরো হচ্ছে 5 20 100, মানে 20 দ্বারা ভাগ করলাম, দেন হচ্ছে আমাদের এখানে 5 আসলো। তো আমাদের এইখানে আবার হচ্ছে এই পয়েন্টে এটার বেসে আমাদের হচ্ছে একটা আনুপাতিক হারে আমরা এখানে নিব, এখানে একটা নিব, এখানে একটা নিব। তো এইখান বরাবর আমরা হচ্ছে এই যে জমির যে সীমানা আঁকলাম, সেই সীমানাটাই হচ্ছে আমাদের বিকিরণ পদ্ধতিতে, এটা হচ্ছে আমাদের হচ্ছে প্লেন টেবিল জরিপ আর কি। তো এখন তার পরবর্তীতে আমাদের হচ্ছে প্লেন টেবিল জরিপের বিকিরণ পদ্ধতি আলোচনা করে, এটা গেল। তার পরবর্তীতে আসে হচ্ছে প্লেন টেবিল জরিপের যে ব্যবহৃত যন্ত্রপাতির নাম, এই যন্ত্রপাতির নাম তোমরা কয়েকটা মনে করে রাখবা, দেন হচ্ছে এখান থেকেই কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমাদের এই ছিল সার্ভেইং 2। তো তোমরা এখনো যারা ভর্তি হও নাই আমাদের কোর্সে, দেন হচ্ছে প্রি বুকিং অফার চলছিল, দেন হচ্ছে তোমরা দ্রুত কোর্সে এনরোল করে ফেলো। আর হচ্ছে তোমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, কারণ তোমাদের পরীক্ষা শেষে আমাদের হচ্ছে কোর্সের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তো দ্রুত কোর্সে এনরোল করো। আর হচ্ছে তোমাদের যে নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো হচ্ছে তোমাদের ডিপ্লোমা লার্নিং জোরে যারা নেবে, দেন হচ্ছে আমার মানে সিভিলের স্টুডেন্টরাও তারাই পাবে। তো তোমরা দ্রুত দেন হচ্ছে এনরোল করে ফেলো। আর কোর্সে এনরোলের জন্য তোমরা হচ্ছে অবশ্যই 01748307593 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হবা। দেন হচ্ছে ভর্তি হলে কিন্তু বিশেষ একটা তোমাদের হচ্ছে অ্যানাউন্সমেন্ট থাকবে এটার মধ্যে। তো এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভর্তি হবে, এটা হোয়াটসঅ্যাপ আছে, সরাসরি তোমরা কল করতে পারো। তো এতটুকুই ছিল। আর হচ্ছে তোমাদের এখন কিন্তু সাজেশন বই আছে, হ্যাঁ, এখন কোর্সের সাথে সাজেশন বই আছে, দেন সাজেশন বই, সাজেশন বই থাকবে, আর হচ্ছে প্লাস টি শার্ট থাকবে। টি শার্টটা তোমার হচ্ছে প্রথম 50 জন পাবে, টি শার্টটা প্রথম 50 জন কিন্তু পাবে। দেন হচ্ছে এটা মিস না করতে চাইলে তোমাদের অবশ্যই ডিপ্লোমা লার্নিং জোন থেকে যে টি শার্ট দেওয়া হবে, অবশ্যই সিভিল ডিপার্টমেন্টও সেই টি শার্টই দিবে। তো তোমরা হচ্ছে ডিপ্লোমা লার্নিং জোন প্রো টি শার্ট দেয়, তাহলে তোমরাও প্রো টি শার্ট পাবে, ঠিক আছে। তো সিভিল ডিপার্টমেন্ট শুধু যে ইলেকট্রিক্যাল পাবে তা না, ডিপ্লোমা লার্নিং জোন থেকে তো অবশ্য সিভিল ডিপার্টমেন্টও তো কিন্তু পাবে সবকিছুই।
তো এতটুকু ছিল। আর হচ্ছে তোমাদের এ পর্যন্তই ম্যারাথন ক্লাস পার্ট 2। তো এতটুকু ছিল। আর হচ্ছে তোমাদের কনফিউশনের কোনো কিছু নাই, সিভিল ডিপার্টমেন্ট নিয়ে আমি আছি তোমাদের সাথে। তো ডিপ্লোমা লার্নিং জোনের সাথে কানেক্টেড থেকে ইনশাআল্লাহ। তো এতটুকুই। ওকে, আল্লাহ হাফেজ। এতটুকু পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাস দেখছো, দেন হচ্ছে ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো পরীক্ষা দাও, দেন হচ্ছে ভালো থাকো। আসসালামু আলাইকুম।